হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা বোটানি চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করা শুরু করব। আমাদের চ্যাপ্টার 5টা হচ্ছে শৈবাল এবং ছত্রাকের উপর। ওকে, সো ক্লাস 9-10 আমরা শৈবাল ছত্রাক নিয়ে অত বিস্তারিত পড়াশোনা করি নাই, সো এই চ্যাপ্টারটা সবার একটু কঠিন লাগে। প্লাস এটার মধ্যে অনেক মুখস্থ ভিত্তিক ইনফরমেশন আছে, আমরা অনেকে এটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি রাখি। সো আজকের চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারটা আমরা একটু কনসাইজলি পড়ার চেষ্টা করব। ওকে, যতটুকু তোমাদের না পড়লেই না, সেটাই আমি তোমাদের একটু ডেলিভার করার চেষ্টা করব। সো এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিক আছে তাকে আমরা তিনটা হেডিং এর আন্ডারে আলোচনা করতে পারি। প্রথমে তো অবভিয়াসলি শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক, আর তারপর হচ্ছে আমাদের লাইকেন। ওকে, সো দেখা যাক 3টা বা 4টা লেকচার হয়তো আমাদের লাগতে পারে। তো আমরা শুরু করতে পারি। আচ্ছা, সো তুমি যদি এই চ্যাপ্টারের শুরুর টপিকটা দেখো তোমাদের বই থেকে, তাহলে শুরুর টপিকে কিন্তু আছে শৈবাল নিয়ে আলোচনা। ওকে, তো আমি যেভাবে আমার নোটের ভিতরে টপিকগুলো সাজাই দিছি সেইভাবে কিন্তু বইয়ে নাই। তাহলে এই টপিকগুলো আমি কোত্থেকে নিচ্ছি বলতো? এটা হচ্ছে উপক্রমণিকা অংশ থেকে নেওয়া। ওকে, তুমি আবুল হাসান স্যারের বইয়ের শুরুর দিকে যে সবুজ পাতায় পড়াশোনাগুলো আছে, সেখানে তুমি এই পড়াশোনাগুলো দেখতে পারবা। সো এগুলো আসলে রিডিং পড়ে রাখা একটু ভালো, কারণ চ্যাপ্টার 5, 6, 7 এই 3টা চ্যাপ্টারের পড়াগুলো সহজে বোঝার জন্য আমি মনে করি যে এই টপিকগুলো একটু ভালো করে জানা দরকার। ওকে, সো এই টপিকগুলো আসলে কি আলোচনা করা হয়েছে যদি আমি একটু মোটা দাগে তোমাদের একটু সাথে একটু ডিসকাশন করার চেষ্টা করি। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আমাকে বুঝতে হবে যে জীব জগৎ, তাই না? জীব জগৎ অর্থাৎ যত রকমের জীব আছে তাদেরকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 2টা ভাগে ভাগ করছেন। ওকে, একটা হচ্ছে প্রাণী জগৎ এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ জগৎ। সো বোটানি বইয়ের মধ্যে মেনলি আমরা এই উদ্ভিদ জগৎ নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করি। বুঝতে পারছো? সো যদি উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশনে আসি, এটার মধ্যে সবচেয়ে কমনলি নোন ক্লাসিফিকেশন হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, বিজ্ঞানী বেন্থাম এবং হুকারের দেওয়া ক্লাসিফিকেশন। তো সেই অনুযায়ী আমরা এই উদ্ভিদ জগৎকে আবার 2টা ভাগে ভাগ করতে পারি। বুঝতে পারছো? 2টা উপজগতে ভাগ করতে পারি, এভাবে বললে মানে ভালো হবে। ওকে, কি 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 সেই উপজগৎ? একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। ওকে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া এবং আরেকটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। আমি এক্সপ্লেনেশন এখন দিচ্ছি না যে ক্রিপ্টোগ্যামিয়া মানে কি, ফ্যানেরোগ্যামিয়া মানে কি। ওকে, জাস্ট আমি একটু তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। ক্রিপ্টোগ্যামিয়া এবং ফ্যানেরোগ্যামিয়া, ঠিক আছে? এই যে ক্রিপ্টোগ্যামিয়া, এই উপজগৎকে আবার 3টা বিভাগে ভাগ করা যায়। বুঝছো? এটাকে আবার আমরা 3টা বিভাগে ভাগ করতে পারবো। ওকে, 3টা বিভাগে ভাগ করতে পারবো। কি কি? প্রথম বিভাগটা হচ্ছে আমাদের থ্যালোফাইটা। ওকে, তারপর হচ্ছে ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা। ওকে, টেরিডোফাইটা। তাহলে কি কি বললাম ভাইয়া বলো তো? 3টা বিভাগ আমি পাচ্ছি: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এই যে থ্যালোফাইটা, এই থ্যালোফাইটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। বুঝতে পারছো? এই থ্যালোফাইটাকে আবার 2টা ভাগে আমি কি করতে পারবো? ভাগ করতে পারবো। একটা হচ্ছে শৈবাল এবং আরেকটা হচ্ছে ছত্রাক। নিশ্চয়ই বুঝতে পারতেছো আমাদের চ্যাপ্টার 5-এ কিন্তু শৈবাল ছত্রাক নিয়ে কিন্তু আলোচনা আছে। আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলো নিয়ে চ্যাপ্টার 6-এ আলোচনা আছে। আর পুরো ফ্যানেরোগ্যামিয়া নিয়ে আমরা চ্যাপ্টার 7-এ আলোচনা করব। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা চ্যাপ্টার একটা সামারি। আর আমি যদি ফ্যানেরোগ্যামিয়া একটু ক্লাসিফিকেশন দেখাই, এটাকে আবার 2টা বিভাগে ভাগ করতে পারি আমরা। আহ, প্রথম ভাগটাকে আমরা কি বলতে পারি? প্রথম ভাগটাকে আমরা বলতে পারি হচ্ছে জিমনোস্পার্মি। ওকে, জিমনোস্পার্মি। আর এটা হচ্ছে অ্যানজিওস্পার্মি। অ্যানজিওস্পার্মি। ওকে, এক্সপ্লেনেশন কিন্তু এখনো দেওয়া শুরু করি নাই, জাস্ট আমরা একটা সামারি দেখতেছি। এই অ্যানজিওস্পার্মিকে আবার 2টা ভাগে আমি ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে মোনোকট, মোনোকটিলিডনিস এরকম বলা যায়।
মোনোকটিলিডনিস। এবং আরেকটা হচ্ছে ডাইকট বা ডাইকটিলিডনিস। যদিও বর্তমান সময়ে এরকম মনোকট ডাইকট আর বলা হয় না, বর্তমানে এদেরকে লিলিওপসিরা এবং ম্যাগনোলিওপসিরা বলা হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো একটা ওভারভিউ তোমরা মোটামুটি পাইছো, তাই না? সো আমি যদি একটু তোমাদের জন্য ইজি করে দিই তাহলে মনে হয় ভালো হবে, তাই না? আচ্ছা, সো ক্রিপ্টোগ্যামিয়া মানে কি? যারা হচ্ছে মেনলি অপুষ্পক, যাদের ফুল হয় না। তো এটার মধ্যে আর ফেনোরোগ্যামিয়া মানে কি? যারা মেনলি পুষ্পক, মানে যাদের ফুল হয়। কোয়াইট অবভিয়াস কথা। হ্যালোফাইটা মানে কি? যারা হচ্ছে সমাঙ্গদেহী, মানে যাদের বডিকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। শৈবাল ছত্রাক মনে হয় আমাদের একটা আইডিয়া আছে। সো ব্রায়োফাইটা মানে যারা মস, মস বর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা মানে ফার্ন বর্গীয় উদ্ভিদ। ঠিক আছে। জিমনোস্পার্মি মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। অ্যাঞ্জিওস্পার্মি মানে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, তাই না? মোনোকটিলিডোনিস মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ডাইকটিলিডোনিস মানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আপাতত একটু বোঝা গেল। এইবার চলে আসো, আমরা একটু বিস্তারিত পড়াশোনার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এখানে প্রথমেই বলা হয়েছে যে আমাদের বেনথাম, হ্যাঁ, জর্জ বেনথাম এবং আহ, জোসেফ ডাল্টন হুকারের কথা। বেনথাম হুকারের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে তাদের একটা বই আসছে, যে বইটার নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টেরিয়াম। ওকে। তো সেই ক্লাসিফিকেশনটা আসলে কিরকম, সেটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করা শুরু করি, খেয়াল করে দেখো। আমরা বলছিলাম ভাই উদ্ভিদ জগৎকে দুইটা উপজগতে ভাগ করা যায়। ক্রিপ্টোগ্যামিয়া, এই যে শব্দটা ক্রিপ্টোস, ক্রিপ্টোস শব্দ থেকে আসছে, যেটা মানে হচ্ছে যেখানে ফুল হয় না, অপুষ্পক। অর্থাৎ যেই সব উদ্ভিদগুলো বীজহীন এবং অপুষ্পক, মানে ফুলহীন, তাই না? তারা হচ্ছে ক্রিপ্টোগ্যামি। এই যে দেখো, যাদের ফুল এবং বীজ হয় না। কোয়াইট অবভিয়াস কথা। আমি এগুলো অত বিস্তারিত যাব না, কারণ এইগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য। ওকে। এরপর কি দেখো, থ্যালোফাইটা। থ্যালোস মানে হচ্ছে সমাঙ্গদেহী, অর্থাৎ যাদের দেহকে মূল কাণ্ড বা পাতায় আমি ভাগ করতে পারবো না। একটা গাছ দেখলে কিন্তু আমরা বুঝি তার পাতা কোনটা, শিকড় কোনটা, কাণ্ড কোনটা। বাট থ্যালোফাইটার মধ্যে যেসব উদ্ভিদ আছে তাদেরকে কিন্তু আমি এই ভাগে ভাগ করতে পারবো না। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাদের এখন বলতেছি না। আচ্ছা, সো এই বিভাগকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যাচ্ছে। একটা তো অবশ্যই শৈবাল বা অ্যালগি, আর এটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাই। ওকে, রাইট। আচ্ছা, তো এটা একটু মাথায় রাখতে পারো। এরপর চলে আসো হচ্ছে আমাদের পরবর্তী দুইটা বিভাগ, একটা হচ্ছে ব্রায়োফাইটা বা মস, আর হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন, তাই না? সো খেয়াল করে দেখো, মসকে কিন্তু আমরা মূল কাণ্ড পাতায় পৃথক করতে পারি না। হ্যাঁ, বাট এটাকে কিন্তু আমরা থ্যালোফাইটার মধ্যে রাখি নাই। ঠিক আছে। কেন? কারণ ওর মধ্যে বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, যেটা থ্যালোফাইটার মধ্যে পাওয়া যায় না। তুমি যদি একটু বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাও, তাহলে সহজে বুঝতে পারবা। দেখো, থ্যালোফাইটার মধ্যে ভ্রূণ সৃষ্টি হয় না, বাট ওদের ভ্রূণ সৃষ্টি হয়। ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় রাখতে পারো, যে ওদের দেখো মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। আমি এখানে কিন্তু তেমন রাইজয়েড খুঁজে পাবো না, তাই না? হ্যাঁ, কিছু মিল তো অবশ্যই আছে, যেমন এদের জননাঙ্গ গুলা এককোষী হয়, ভাস্কুলার টিস্যু নাই, তাই তো, কোয়াইট অবভিয়াস কথা। বাট ব্রায়োফাইটা হচ্ছে থ্যালোফাইটার থেকে একটু ডেভেলপড। ওকে। আর টেরিডোফাইটা দেখো, টেরিডোফাইটা কিন্তু সমাঙ্গদেহী না। ওকে আমরা মূল কাণ্ড পাতায় কিন্তু ভাগ করতেই পারি। তোমরা ঢেঁকি শাক দেখছো না? আচ্ছা। ওকে। এখানে একটু গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে এই যে আমাদের ক্রিপ্টোগ্যামের যে উদ্ভিদ, ক্রিপ্টোগ্যামস, এদেরকে আবার দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারি। শৈবাল ছত্রাককে বলা হবে লোয়ার ক্রিপ্টোগ্যামস, মানে অনুন্নত ক্রিপ্টোগ্যামস। আর ব্রায়োফাইটা টেরিডোফাইটাকে বলা হবে হায়ার ক্রিপ্টোগ্যামস, কারণ তাদের উন্নত বৈশিষ্ট্য আছে, তাই না? বাট এই দুইটার মধ্যে আবার ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো একটু কম উন্নত। এই জন্য ব্রায়োফাইটাকে আমরা কি বলতে পারি, এই দুইটার কানেক্টিং গ্রুপ হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ। ওকে। তো এইটা মাঝে মাঝে আমাদের চ্যাপ্টার 6 এর কনসেপ্ট থেকে আসে। এই চ্যাপ্টার থেকে আসে না, বাট চ্যাপ্টার 6 এর কনসেপ্ট থেকে আসে। যখন আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব, তখন দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এবার চলে আসো ভাই, ফ্যানেরোগ্যামিয়ার মধ্যে চলে যাই। তো ফ্যানেরোগ্যামিয়ার ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এদের বীজও হবে আবার ফুলও হবে। কোয়াইট অবভিয়াস কথা। তো ফ্যানেরোগ্যামিয়াকে আবার দুইটা বিভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিমনোস্পার্মি। তো জিমনো কথাটার মানে হচ্ছে নগ্ন বা ব্যক্ত, তাই তো, ওপেন বা নেকেড বলা যেতে পারে। অর্থাৎ এটার বীজটা হচ্ছে ফলের ভিতরে থাকে না, গর্ভাশয়ের মধ্যে ডিম্বকটা থাকে না। আর অ্যাঞ্জিওস্পার্মি, অ্যাঞ্জিও মানে হচ্ছে তোমার গুপ্ত, হ্যাঁ, বা আবৃত। অর্থাৎ এদের ডিম্বকটা গর্ভাশয়ের মধ্যে থাকে। ফলস্বরূপ নিষেকের পরে কি দেখা যায়, বীজটা ফলের মধ্যে থাকে। তুমি আম, কাঁঠাল, যত ফল আমরা খাই বেশিরভাগই কিন্তু অ্যাঞ্জিওস্পার্মির মধ্যেই
অন্তর্ভুক্ত। এই অ্যাঞ্জিওস্পার্মিকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, মোনোকটিলিডনিস এবং ডাইকটিলিডনিস। ওকে, দেখছো যে আধুনিক নামগুলো আমি লিখে দিছি, লিলিওপসিডা এবং ম্যাগনোলিওপসিডা। ঠিক আছে। সো বাংলা নামটা কি হবে? মোনোকটিলিডনিস হচ্ছে একবীজপত্রী, মানে যাদের বীজপত্রে জাস্ট এক, মানে ভ্রূণে জাস্ট একটা বীজপত্র থাকবে। আর ডাইকটিলিডনিস মানে হচ্ছে যাদের ভ্রূণে দুইটা বীজপত্র থাকে, তাই না? তোমরা হচ্ছে ঈদের সময় যখন, সরি, রোজার সময় যখন আমরা ইফতার করি, তাই না, তখন আমরা ছোলা খাই। তুমি দেখবা যে আমাদের সেদ্ধ করা ছোলাটা যদি আঙুল দিয়ে টিপ দিই, সে সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কেন? কারণ ছোলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। সো হ্যাঁ, এখানে অনেক কিছুই লেখা আছে যে টেট্রামেরাস, পেন্টামেরাস, এগুলো আমরা এখন দেখবো না, এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা তাহলে আগাই। এখন আমরা একটু শৈবাল নিয়ে আলোচনা করা শুরু করতে পারি, মানে আমাদের চ্যাপ্টারের মেইন পড়া কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল। সো পরীক্ষায় শৈবাল কাকে বলে এই প্রশ্নটা খুব কমনলি আসে। সো এখান থেকে আমরা প্রথমে যে ডেফিনেশনটা আছে সেটা লিখে দিতে পারি। হ্যাঁ, তো এখানে কি বলা আছে দেখো: অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার সমঙ্গদেহী উদ্ভিদ। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট তুমি লিখবাই। ঠিক আছে, এরপরে তোমার যতটুকু মনে থাকে তুমি লিখতে পারো যে এদের অধিকাংশ জলজ হয়, তবে স্থলজ বেশ কিছু শৈবাল আমরা পাই। আমরা শ্যাওলা দেখি না, শ্যাওলাই কিন্তু শৈবাল। আচ্ছা, যাদের জননাঙ্গ হচ্ছে এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গ থাকায় অবস্থায় কিন্তু কোনো ভ্রূণ গঠন করতে পারে না, এগুলো সব অনুন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, নর্মালি উন্নত উদ্ভিদের জননাঙ্গগুলো বহুকোষী হয়, এবং উন্নত উদ্ভিদে নর্মালি নিষেকের পর যে আমরা জানি ডিম্বক তৈরি হয়, তার মধ্যে ভ্রূণ থাকে। বুঝতে পারছো? তার মানে জননাঙ্গের মধ্যে থাকা অবস্থায় ভ্রূণ গঠন হয় উন্নত উদ্ভিদে। তাহলে যারা অনুন্নত, আমরা এই পরগুলো বারবার পড়বো, শৈবালের মধ্যে পড়বো, ছত্রাকের মধ্যে পড়বো। বুঝতে পারছো? সো আমি মনে করি যে এই তিনটা ইনফরমেশন তোমার পরীক্ষায় লেখাটা ইম্পর্টেন্ট। ওকে, তো কোনটা দিয়ে কি বোঝা আমি একবার শর্টে বলি। সালোক সংশ্লেষণকারী মানে নিজেই নিজে শর্করা জাতীয় খাবার তৈরি করতে পারে। অভাস্কুলার মানে যেখানে পরিবহন টিস্যু গুচ্ছ নাই, জাইলেম নাই, ফ্লোয়েম নাই, তাই না? আর সমাঙ্গদেহী মানে যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, আমরা তো জানি এটা থ্যালোফাইটার মধ্যে আছে। এটা কোয়াইট অবভিয়াস কথা। আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে গ্রিক ফাইকোস, ফাইকোস থেকে আমাদের শ্যাওলার শব্দটার উৎপত্তি হয়েছে, এবং এটার জন্যই শৈবাল নিয়ে পড়াশোনাকে আমরা কি বলি? ফাইকোলজি বলি। বুঝতে পারছো? দেখো, গ্রিক ফাইকোস মানে হচ্ছে সিউইড, যার বাংলা প্রতিশব্দ করা হচ্ছে শৈবাল। সিউইড কিন্তু এক ধরনের শৈবাল। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে ফাইকোলজি বলতে কি বোঝায়: শৈবাল নিয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষা, নিরীক্ষণ, গবেষণা। ওকে, এবং শৈবাল নিয়ে আলোচনাকে আমরা অ্যালগোলজিও বলতে পারি, কারণ এটার ভালো ইংলিশ শব্দ হচ্ছে অ্যালগি। ওকে, আচ্ছা, বর্তমানে 30,000 প্রজাতির শৈবাল পাওয়া যায়। একটু পরীক্ষার জন্য মাথায় রাখবা, শৈবাল পাওয়া যায় 30,000, ছত্রাক পাওয়া যায় তার 3 গুণ মানে 90,000, আর লাইকেন খুব কমই পাওয়া যায় 17,000। ওকে, 30, 90, 17 ভালো করে মাথায় রাখবা। শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণে প্রায় 60 ভাগ করে থাকে, বাকি 40 ভাগ আসে উচ্চ শ্রেণীর উদ্ভিদ থেকে, মানে বেশিরভাগটাই শৈবাল করে থাকে। শৈবালদের সংখ্যা কিন্তু, শৈবালদের প্রজাতির সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই না? উন্নত শ্রেণীর উদ্ভিদের প্রজাতি কিন্তু এত বেশি পাওয়া যায় না। আচ্ছা, এবার আসা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, এরপর আসা হচ্ছে আমরা বিভিন্ন শৈবালের ডেফিনেশন গুলো একটু পড়ার চেষ্টা করি। এগুলো জ্ঞানমূলকের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আসা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আমরা মনে হয় প্লাঙ্কটন নিয়ে একটা মোটামুটি আইডিয়া পেয়ে ফেলছি। আমরা যখন হাইড্রা পড়তেছিলাম, আমরা কিন্তু দেখছিলাম যে হাইড্রার খাবারের মধ্যে প্লাঙ্কটনের কথা আমরা পড়ছিলাম। ইভেন রুই মাছ যখন পোনা অবস্থায় থাকে, তাদের খাবারের মধ্যে আমরা কিন্তু প্লাঙ্কটনের কথা পাইছিলাম, তাই না? তো প্লাঙ্কটন মানে কি বলতো? ক্ষুদ্র ভাসমান জীব, তাই না? পানিতে ক্ষুদ্র ভাসমান জীব। তো যারা যারা হচ্ছে উদ্ভিদ তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, যারা প্রাণী তারা হচ্ছে জুও প্লাঙ্কটন, তাই না? সো ফাইটোপ্লাঙ্কটন মেনলি এক ধরনের শৈবাল, সোজা কথা শেষ। সম্পূর্ণ ভাসমান শৈবাল হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। বেন্থিক শৈবাল, বেন্থিক মানে হচ্ছে তোমার জলাশয়ের ভূমি, তাই না? অর্থাৎ পুকুরে যে নিচের মাটিটা তুমি চিন্তা করো, নদী বা ঝিল, তাদের নিচের মাটি যদি চিন্তা করো, এই মাটিতে যেই শৈবালগুলো জন্মায় তারা হচ্ছে বেন্থিক শৈবাল। দেখো, জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্ম হয়, তার মানে এরা কিন্তু ভাসমান অবস্থায় থাকে না, মাটির গায়ে গায়ে থাকে। লিথোফাইট, ভাই লিথো মানে হচ্ছে পাথর, সোজা কথা। লিথো মানে কি বলো? পাথর। অর্থাৎ পাথরের গায়ে যেসব শৈবাল জন্মায় তারা হচ্ছে লিথোফাইট। ওকে, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে ট্রেকিং করতে গেছো বান্দরবনে, তারা কিন্তু অনেক সময় হচ্ছে এই পাথুরে যে সিঁড়িগুলো আছে না, সেই সিঁড়িতে তোমরা হয়তো দেখছো যে কেউ কেউ পা রেখে পিছলা খাচ্ছে, তাই না? এই পিছলা গুলো কেন খাচ্ছে বলো তো? কারণ এই যে শৈবাল গুলো পাথরের গায়ে আছে, তারা আস্তে আস্তে মিউসিলেজ ক্ষরণ করে। এই মিউসিলেজ কিন্তু একটা পিচ্ছিল জাতীয় পদার্থ। ওকে, তারপর কি দেখো এন্ডোফাইট। এন্ডো মানে ভেতরে, অর্থাৎ আমি যদি কোনো উচ্চ শ্রেণীর আহ উদ্ভিদের কোষের ভেতরে শৈবালকে বসাই দিই, তাহলে সেই শৈবালটা হবে এন্ডোফাইট।
এপি মানে কি? এপি মানে উপরে, হ্যাঁ, বা বাহিরে বলা যায়, বাহিরের সঠিক উচ্চারণ হচ্ছে এক্সো। হ্যাঁ, তো সেই সেন্সে তো সবাই এপিফাইট হয় না। এটা আসলে এপি মানে গায়ের উপর লেগে আছে এরকম বোঝায়, তাই না? অর্থাৎ যেসব শৈবাল অন্য কোনো উন্নত উদ্ভিদের গায়ে গায়ে লেগে থাকে সেটা হচ্ছে এপিফাইট। এটা আমরা খুব কমলি দেখতে পারি। তোমরা যদি কেউ আমার এই আগারগাঁও রিজিয়নের আশেপাশে থাকো, তাহলে তোমরা হচ্ছে কৃষি ভার্সিটি গেলে এই জিনিসগুলো দেখতে পারবে। খুব কমনলি দেখা যায় বিভিন্ন বড় বড় গাছের গোড়াটা সবুজ হয়ে আছে কেন? কারণ সেখানে অনেক বেশি এপিফাইট পাওয়া যাচ্ছে। ওকে। হ্যাঁ। আচ্ছা দেখো, অন্য শৈবালের গায়ে যেসব শৈবাল জন্মায়, কয়টা অবভিয়াস কথা। জীবজগতের শৈবালের অবস্থান আমরা অলরেডি কিন্তু আলোচনা করছি, বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন। আর ডক্টর লিন মার্গুলিসের ক্লাসিফিকেশনে কিন্তু শৈবালকে আমরা উদ্ভিদ জগৎ থেকে আলাদা করি, তাই না? শৈবাল ছত্রাক আমরা জানি, হ্যাঁ, যে মনেরা, প্রোটিস্টা, ফানজে, প্লান্টি, এনিমেলিয়া। সো শৈবাল এবং ছত্রাককে আমরা প্লান্টি থেকে আলাদা করে ফেলছি লিন মার্গুলিসের ক্লাসিফিকেশনে। ওকে, এটা একটু মাথায় রাখতে পারো, তোমরা এগুলো আগেও পড়ছে, তাই না? তো এইগুলা দরকার নেই অত বেশি। এবার শৈবালের বৈশিষ্ট্য, এটা পরীক্ষার জন্য একটু জানা দরকার। তো যেই কথা আমরা অবভিয়াসলি জানি, সালোক সংশ্লেষণকারী জীব অবভিয়াসলি কি হবে? স্বভোজী হবে, নিজের খাবার নিজেই তৈরি করতেছে। অপুষ্পক মানে ফুল তৈরি হচ্ছে না, আমরা জানি। আলো ছাড়া তারা জন্মাতে পারে না, একটু ভালো করে মাথায় রাখবা। শৈবাল আলো ছাড়া জন্মাইতে পারে না, ছত্রাক আলোর মধ্যে জন্মাইতে পারে না। ওকে। এরা সুকেন্দ্রিক মানে সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে। এককোষী বা বহুকোষী হতে পারে, বাট মাথায় রাখবা অধিকাংশ শৈবাল এককোষী এবং অধিকাংশ ছত্রাক বহুকোষী। ওকে, আরেকবার বলি, শৈবাল বা ছত্রাক দুইটাই এককোষী বা বহুকোষী হইতে পারে, তবে অধিকাংশ শৈবাল এককোষী এবং অধিকাংশ ছত্রাক বহুকোষী। তো ছত্রাকের কথা আমি বারবার টেনে আনতেছি কারণ পরীক্ষায় সরাসরি বৈশিষ্ট্য খুব কমই দেয়। সরাসরি কি দেয় বলতো? শৈবাল এবং ছত্রাকের পার্থক্যটা দেয়। সো যখন আমি শৈবালের বৈশিষ্ট্য পড়তেছি, আমি ছত্রাকটা একটা সাথে বলে ফেলতেছি। আবার নেক্সট ক্লাসে যখন ছত্রাকের বৈশিষ্ট্য পড়বো, তখন শৈবালেরটাও তোমাদের একটু মনে মনে করাই দিব। ওকে। আচ্ছা দেখো, শৈবাল কখনো সত্যিকার মূলকাণ্ড পাতা সৃষ্টি করে না, মানে সমাঙ্গদেহী থ্যালয়েড আমরা জানি। এদের দেহে ভাস্কুলার টিস্যু নাই, জাইলেম নাই, ফ্লোয়েম নাই, এটাও জানি। জননাঙ্গ সাধারণত এককোষী বা এককোষী, সাধারণত এককোষী, বা এটা যদি বহুকোষী হয়ও তাও তাতে বন্ধ্যাকোষের আবরণী থাকে না। বন্ধ্যাকোষ মানে হচ্ছে, বলতে পারো হচ্ছে স্টেরাইল কোষ, যে কোষগুলা হচ্ছে আহ নতুন করে জনন কাজে পার্টিসিপেট করতে পারবে না। আমি জানি কথাটা ডিফিকাল্ট হয়ে গেছে, আমরা একটু পরে দেখতে পারবো যে শৈবাল গুলো বংশবৃদ্ধি করে হচ্ছে স্পোরের মাধ্যমে বা গ্যামেটের মাধ্যমে, তাই না? স্পোর গুলো যে কোষ থেকে তৈরি হয় তারা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। গ্যামেট গুলো যে কোষ থেকে তৈরি হয় তার সেটা হচ্ছে গ্যামেটেনজিয়াম, তাই না? এই স্পোরাঞ্জিয়াম কিন্তু জাস্ট একটা সিঙ্গেল কোষ, গ্যামেটেনজিয়াম জাস্ট একটা সিঙ্গেল কোষ। এই জন্য আমরা কি বলি? শৈবাল বা ছত্রাকের জননাঙ্গ গুলো হচ্ছে এককোষী। যদি এরকম হয় জননাঙ্গে অনেকগুলা কোষ আছে, জাস্ট তুমি মাথায় রাখবা সবগুলা কোষ থেকে কিন্তু স্পোর বা গ্যামেট তৈরি হবে না, জাস্ট একটা সিঙ্গেল কোষ থেকেই স্পোর বা গ্যামেট তৈরি হবে। এই কথাটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে স্পোরাঞ্জিয়াম সর্বদাই এককোষী হয়, ঠিক আছে। এতে জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। হ্যাঁ, এই কথাটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে। আমরা যখন শৈবালের জননটা পড়বো তখন একদম ক্লিয়ার হয়ে যাব। ওরা হচ্ছে যখন আহ নিষেক করে, ওরা যখন হচ্ছে স্পোরটা বের করে দিচ্ছে বা গ্যামেটটা যখন রিলিজ করতেছে, এই রিলিজ করার পর যে জাইগোটটা তৈরি হবে, এই জাইগোটটা তৈরি হওয়ার পর সেটা আবার নতুন করে স্পোর তৈরি করে। আচ্ছা, বিষয়টা কি কঠিন হয়ে গেল? তাহলে একটু পরে এক্সপ্লেন করি না, জাস্ট তাহলে তুমি কথাটা মাথায় রাখো। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ থাকে, সেলুলোজ ছাড়াও এখানে পেকটিন পাওয়া যাইতে পারে, তাই না? পেকটিনও এখানে পাওয়া যাইতে পারে, ইভেন লিগনিনও কিন্তু পাওয়া যেতে পারে, বাট সেলুলোজটাই মেইন। আচ্ছা, তারপর দেখো এখানে শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস, আমরা পরে এটা এক্সপ্লেন করব। আর দু একটা ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য কি? শর্করা এবং সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন। ওকে, সায়ানোব্যাকটেরিয়া এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেকটাই ছত্রাকের সাথে মিলে যায়, অনেকটা প্রাণী কোষের সাথে মিলে যায়। ওকে, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি বলতো? এই গ্লাইকোজেন, হ্যাঁ, তারপর ধর হচ্ছে ভলিউটিন, তৈলবিন্দু। ওকে। হ্যাঁ, এরা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়। ছত্রাক কোথায় জন্মায় বলতো? স্যাঁতসেঁতে পরিবেশে, তাই না? অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে পরিবেশে। সাধারণত সুস্পষ্ট যৌনুক্রম বিদ্যমান। যৌনুক্রম কি বলতো? অল্টারনেশন অফ জেনারেশন, আমরা চ্যাপ্টার 4-এ কিন্তু পড়াশোনা করে আসছি, তাই না? আচ্ছা, তো আমরা মোটামুটি বৈশিষ্ট্যগুলো পড়লাম। আমাদের অনেকখানি শৈবাল ছত্রাকের পার্থক্য পড়া হয়ে গেল। এবার সবাই শৈবালের দৈহিক গঠন, অনেকগুলো এক্সাম্পল আছে, এখানে অনেকগুলো ছবি আছে। আমরা সব ছবি আমাদের দরকার নাই, আমরা দু একটা ছবি হয়তো এক্সপ্লেন করব।
সো আসো এখানে আমরা কি কি ইনফরমেশন আছে সেটা তোমাদের একটু বলি, তাই না? সো আমি একটু ছক করে দিছি যাতে তোমাদের পড়তে ইজি হয়। তো এখানে সবকিছু তোমার মুখস্থ রাখার দরকার নাই। আমি ছোট্ট করে প্রথমে বলি, আণুবীক্ষণিক মানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে, খালি চোখে দেখা যায় না, সেটা হচ্ছে প্রোক্লোরোকক্কাস। আর কি দীর্ঘদেহী, যেটা প্রায় 60 মিটার মতো লম্বা হইতে পারে, ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা। ওকে, দেখো নামের মধ্যে কিন্তু ম্যাক্রো আছে, ম্যাক্রো মানেই বড়। ওকে, এভাবে মাথায় রাখো। আচ্ছা, এক কোষের মধ্যে সচল আছে এবং নিশ্চল আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। অবশ্যই মাথায় রাখবা, শৈবাল যখনই সচল হবে তখনই তার গায়ে ফ্ল্যাজেলা থাকবে, কারণ ফ্ল্যাজেলা হচ্ছে একটা চলন অঙ্গ। এই যে মানুষের শুক্রাণু, এটা কি সচল নাকি নিশ্চল বলো তো? নিশ্চয়ই সেটা সচল। কেন? কারণ তার পিছন দিকে কিন্তু একটা ফ্ল্যাজেলা আছে। ওকে, এটা দিয়ে সে সাঁতার কাটতে পারে। সো যেসব শৈবাল সচল, মাথায় রাখবা তারা, তাদের গায়ে কি আছে? ফ্ল্যাজেলা আছে। হ্যাঁ, এদের কোষে কি এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকতে পারে। এক্সাম্পল কি? ক্ল্যামাইডোমোনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। যত জায়গায় শৈবালের যত জায়গায় তুমি ক্ল্যামাইডোমোনাস পাবা, একটু মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপর কি নিশ্চল এক কোষে মানে ফ্ল্যাজেলা নাই, ক্লোরোকক্কাম এবং ক্লোরেলা। ওকে, সো আমরা যদি একটু ফিগারটা দেখে চলে যাই, এই যে আমাদের এইটা হচ্ছে সেই প্রথম ফিগারটা হচ্ছে আমাদের সেই ক্ল্যামাইডোমোনাস। দেখছো এই যে মাথার দিকে আমাদের দুইটা ফ্ল্যাজেলা আছে, তাই না? মাথার দিকে দুইটা আমাদের ফ্ল্যাজেলা আছে, এটা দিয়ে সে চলাচল করে। ওকে, তো এরপর চলে আসো, বহুকোষী শৈবালের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি দেখা যায়, ঠিক আছে? তো এই যে এখানে দেখবা আমরা বহুকোষী শৈবালের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়তো আমরা এখানে দেখতে পারবো। তো এখানে হয়তো টপিক মিস গেল, হ্যাঁ, কলোনিয়াল টপিক গুলো হয়তো মিস গেছে। এখন কলোনিয়াল বলতে আসলে কি বোঝায়? অর্থাৎ যেসব শৈবালগুলো কলোনি তৈরি করে থাকে। কলোনিয়াল শৈবালগুলো সাধারণত এককোষী হয়, তবে বহুকোষী হওয়া সম্ভব। ঠিক আছে, শর্ত হচ্ছে এরা কখনো একা বেঁচে থাকতে পারবে না। ঠিক আছে, এরা সবসময় গ্রুপ করে থাকবে, বেঁচে থাকার জন্য তারা সবসময় একসাথে থাকবে, আলাদা করে থাকবে না। তো সচল কলোনিয়াল ফ্লাজেলা যুক্ত, নিশ্চল কলোনিয়াল কলোনিয়াল মানে ফ্লাজেলা নাই, তাই না? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা কি, সচল কলোনিয়াল শৈবালগুলো সিনো সিনোরিয়াম তৈরি করে, সরি সিনোবিয়াম তৈরি করে। কথাটা ভুল লিখছি না, সিনোবিয়াম তৈরি করে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে সিনোবিয়াম কি জিনিসটা, তাই না? সিনোবিয়াম জিনিসটা আসলে কি? সিনোবিয়াম মানে হচ্ছে এমন একটা ক্লাস্টার যেটা হচ্ছে কলোনি তৈরি করতে পারে। বুঝতে পারছো? যেমন আমি যদি একটু সিম্পলি বলি, যে এই যে আমাদের ফুটবল সিজন চলতেছে, তাই না? যে আমরা হচ্ছে কেউ আর্জেন্টিনা সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, হ্যাঁ, কেউ ধরো হচ্ছে স্পেনের সাপোর্টার, তাই না? তো কি হচ্ছে, যখনই হচ্ছে ওয়ার্ল্ড কাপ বা ক্লাব সিজনটা শুরু হয়ে যায়, তখন হচ্ছে আমাদের মধ্যে একটা গরমাগর্মি শুরু হয়, তাই না? 2 দিন পর দেখি যে মারামারি ঘটনা হচ্ছে, তাই না? তো আমি যদি এখন একটা পিসফুল কলোনি তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? আর্জেন্টিনা সাপোর্টারদের আমি একটা আলাদা জায়গা দিব যে আপনারা এখানে থাকেন, ব্রাজিল সাপোর্টারদের আমি একটা আলাদা জায়গা দিব, এখানে থাকেন আপনারা, ইংল্যান্ড সাপোর্টারদের আরেকটা আলাদা জায়গা দিব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। বাট কেউই কিন্তু আমি কাউকে আমি কলোনির বাইরে রাখি না, আমি কি করলাম, আলাদা আলাদা গ্রুপ করে দিলাম যাতে এরা একে অপরের সাথে ঝগড়া না করে, মারামারি না করে। ওকে, এই যে আমি আলাদা আলাদা যে গ্রুপ করে দিলাম, এই গ্রুপগুলোকে আমরা কি বলতেছি? সিনোবিয়াম। তাহলে এরকম ভাবে কয়েকটা সুন্দর সিনোবিয়াম মিলে কিন্তু একটা কলোনি তৈরি হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন, হ্যাঁ, এখানে কিন্তু দেখো কি লেখা আছে, যে বিশেষভাবে সজ্জিত নিজস্ব সংখ্যক কোষের কলোনি হচ্ছে আমাদের কি? সিনোবিয়াম। ওকে, মানে কথাগুলো একটু আহ, ওরা প্যাচ লাগাই ফেলছে, কারণ এগুলো ট্রান্সলেটেড বই, তো যে বলতে পারো ভাই কলোনি মিলে সিনোবিয়াম নাকি সিনোবিয়াম মিলে কলোনি, তাই না? আসলে সিনোবিয়াম মিলে কলোনি তৈরি হয়। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না। এই সিনোবিয়াম গুলো মানে এই সিনোবিয়ামের যে কোষগুলো থাকে, তারা পরস্পরের সাথে সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে। ওকে, সাইটোপ্লাজমিক কানেকশন এখানে থাকবে। এক্সাম্পল কি? ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। ওকে, এটা তুমি হচ্ছে ভেব দিয়ে মনে রাখতে পারো, ভেব। ওকে, ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা মনে রাখা যায়। তো ভলভক্সটা কি? ভলভক্স হচ্ছে একটা গোলাকার শৈবাল, এই যে এটা সেকেন্ডটা, এটা হচ্ছে আমাদের সেই ভলভক্স, দেখছো একদম গোলাকার। আচ্ছা, ভলভক্স কি তোমরা অন্য কোথাও পড়ছো বলো তো? ভলভক্স কি অন্য কোথাও তোমাদের পড়া আছে? ভলভক্স গ্লোবেটারের এক্সাম্পল তোমরা পড়ছিলে না গোলীয় প্রতিসাম্যের ভিতরে? বাট ওটা তো প্রাণী বিজ্ঞানে ছিল, তাহলে ভাই ওটাও, আমি একটা জিনিসকে প্রাণী বিজ্ঞানও পড়তেছি, উদ্ভিদ বিজ্ঞানও পড়তেছি, কেমনে হইলো? আসলে শৈবালের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে যাদের মধ্যে প্রাণীর অনেক বেশি মিল পাওয়া যায়, তার মধ্যে ভলভক্স গ্লোবেটার একটা। ওকে, আরো আমরা এক্সাম্পল দেখতে পারবো, আরো এক্সাম্পল আছে। হুম, আচ্ছা, তো এরপর চলে আসো ভাই, তাহলে বুঝতে পারলাম সচল কলোনিয়াল গুলা। নিশ্চল কলোনিয়াল এটা আমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই। হ্যাঁ, সিডে সিনেডেসমাস এবং
হাইড্রোডিকটিয়ন, জাস্ট পড়ে রাখতে পারো। বহুকোষীর মধ্যে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পারবো, পরীক্ষা খুব কমনলি আসে। সো যেটা হচ্ছে পাতার মতো চ্যাপ্টা ভিস, চ্যাপ্টা দেহি, তাই তো, ফ্ল্যাট, সেটা হচ্ছে আলবা, পরীক্ষা অনেক বেশি আসে। তারপর কি, বহুকোষীর মধ্যে ফিলামেন্টাস মানে সূত্রাকার, এরকম দুইটা ক্যাটাগরি হইতে পারে, যেটা হচ্ছে অশাক, সেটা হচ্ছে ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, এবং যেটা হচ্ছে শাখান্বিত সেটা হচ্ছে ক্ল্যাডোফোরা এবং কিটোফোরা। ঠিক আছে, অশাকটা বেশি আসে। আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশে কিন্তু ইউলোথ্রিক্স এর একটু বিস্তারিত বর্ণনা পড়বো। তো আমি যদি তোমাদের একটু ফিগারটা দেখানোর চেষ্টা করি, ইউলোথ্রিক্স দেখতে কিরকম, সরি স্পাইরোগাইরাটা দেখতে কিরকম। এই যে এটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। ঠিক আছে, দেখছো একদম লম্বা ফিলামেন্টের মতো স্পাইরোগাইরা। ভিতরে এরকম দাগা দাগি কেন দেখতে পারতেছো বলো তো? কারণ এখানে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের ক্লাসিফিকেশন দেখতে পারবো। হ্যাঁ, এই দাগা দাগি কেন হয়েছে, ঠিক আছে, জাস্ট মাথায় রাখো, দেহটা হচ্ছে লম্বা, ফিলামেন্টের মতো লম্বা, এবং অশাক, কোনো শাখা প্রশাখা নাই। আর ক্ল্যাডোফোরা কিটোফোরা তো পড়লাম, এই 4 নাম্বার ছবিটা হচ্ছে কিটোফোরা, দেখছো এখানে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা, গাছের ডালের মতো শাখা প্রশাখা তৈরি হয়েছে নাকি। আচ্ছা, সো এরপর চলে আসো হচ্ছে বহুকোষী এবং হেটেরোট্রাইকাস। ওকে, বহুকোষী এবং হেটেরোট্রাইকাস মানে তুমি বলতে পারো হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, তাই না? দেখছো এটাও কিন্তু কিটোফোরাই, রাইট? মানে আসলে হেটেরোট্রাইকাস হচ্ছে শাখান্বিত ফিলামেন্টাসের একটা বিশেষ ক্যাটাগরি, যেখানে বডিটাকে আমরা শয়ান এবং খাড়া অংশে আহ, ভাগ করতে পারি। জাস্ট মাথায় রাখতে পারো। তারপর দেখো সাইফোনের মতো নলাকার, তোমরা কি অ্যাসিডিয়াসিয়া পড়ছো না প্রাণী বিজ্ঞানের মধ্যে? সেই অ্যাসিডিয়াসিয়াকে আমরা কি বলি বলতো? সি স্কোয়াড, সাগর ফোয়ারা বলি, তাই না? কারণ সেই তার দেহটা হচ্ছে অনেকটা সাইফোনের মতো এরকম বাঁকানো, রাইট, জলের ফোয়ারার মতো বাঁকানো। তো এদের দেহটা অনেকটা সেরকম। এই যে আমাদের ভাউচিরা যদি বলি, এখানে কিন্তু বট্রিডিয়ামের কথা আমরা বলতে পারি, তাই না? বট্রিডিয়ামের কথাও কিন্তু আমরা বলতে পারি, যদিও বট্রিডিয়ামে সাইফনটা অত বেশি কমনলি লক্ষ্য করা যায় না। জাস্ট মাথায় রাখবা, ওকে। এবং এরা কি বলতো? সিনোসাইটিক, মানে এদের একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস পাওয়া যায়। আমরা সিনোসাইটিক কোষের এক্সাম্পল গুলো কিন্তু পড়ছি, তাই না? এই যে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পিরোপ্লিয়া এবং পেনিসিলিয়াম ছত্রাক। জালের মতো কি হাইড্রোডিকটিয়ন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। আর দেহ পর্ব মধ্য পর্ব সাদৃশ্য, মানে নোডাস, নোড, গুটি 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 গুটি, পুরো বডিটা যদি আমি হাত দিই তাহলে গুটি গুটি আমরা ফিল করব, সেটা হচ্ছে কারা। ওকে, কারা, অনেকে চারা বলে, সঠিক উচ্চারণ হচ্ছে কারা। তো দেখি তো আমরা কি কারার কোনো ছবি এখানে পাচ্ছি না। কারার কিন্তু না, 10 নাম্বারটা, 10 নাম্বারটা এটা। ওকে, এই যে এটা, এটা হচ্ছে আমাদের কারার এক্সাম্পল। দেখো যেখান থেকে আমি দেখতেছি যে শাখা প্রশাখার মতো বের হয়ে আসছে, সেই জায়গাগুলোকে আমরা কি বলতেছি বলতো? নোড বা পর্ব। তাহলে এটা একটা পর্ব, এইটা একটা পর্ব, তাই না? দুটো পর্বের মধ্যবর্তী জায়গা হচ্ছে পর্ব মধ্য বা মধ্য পর্ব। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, গেল। এরপর কি, যাদের একটা বড় এক্সেপশন এখন আমরা পড়বো, সেটা হচ্ছে কি, যাদের দেহকে আমরা বাহ্যত, মানে বাইরে থেকে দেখলে মনে হয় মূল কাণ্ড এবং পাতার ন্যায়, তাই না? মানে দেখলে মনে হচ্ছে মূল কাণ্ড এবং পাতা আছে অন্যান্য উদ্ভিদের মতো, বাট আসলে তাকে আমরা শৈবালই বলি। সেটা কি? সার্গাসাম। পরীক্ষার জন্য ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই। ঠিক আছে, যেখানে পাবা এক্সেপশন সেটা একটু মুখস্থ করে ফেলবা। দেখি তো আমরা এখানে কি এটা নিছি, এই যে দেখো, দেখলেই মনে হয় হচ্ছে বোঝা যাচ্ছে, তাই না? এক নজর দেখলে এটা বোঝা যায়, দেখলে মনে হয় কিছু পাতা মাতার মতো তৈরি হচ্ছে, তাই না? এই যে পাতা, এই যে পাতা, এটা মনে হচ্ছে কাণ্ড, তাই না? রাইট। আচ্ছা, সো মোটামুটি আমরা এগুলো দেখলাম। তো এখান থেকে আমি যেগুলো হাইলাইট করে দিছি সেগুলো একটু ভালো করে পড়বা। এবার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কোন শৈবালে কিরকম ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় আমরা হয়তো পড়ে আসছি বোটানি ফার্স্ট চ্যাপ্টারে, যে উন্নত উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট গুলা কি হয় বলতো? লেন্সের মতো হয়, তাই না? লেন্সের মতো এরকম দ্বিউত্তল হয়। বাট শৈবালের ভিতরে ক্লোরোপ্লাস্ট গুলা বিভিন্ন শেপের হইতে পারে। কিরকম দেখো, স্পাইরোগাইরে আমরা সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখি। ক্লাইমাইডো মনে আছে পেয়ালার মতো, হ্যাঁ, পেয়ালার মতো বাঁকানো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কাউলার পায় থালার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ইডোগোনিয়ামে জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। উলোথ্রিক্সে গার্ডল বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। হ্যাঁ, গার্ডল আকৃতি মানে কি জানো? এই যে অনেকটা এরকম, বুঝতে পারছো, বেল্টের ফিতার মতো। ওকে, এটাকে রিং শেপও বলা যায়। আর জিগনেমায় তারকার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ খুব ভালো করে
মুখস্থ করি ক্লাসরুমের ভেতরে, জাস্ট এখানে একটু ভালো করে দেখতে পারো। সো এইগুলো হয়তো আমরা ছবির মধ্যে অল্প করে হয়তো একটা আইডিয়া পাচ্ছি, তাই না? তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এই যে স্পাইরোগাইরার মধ্যে আমরা সর্পিল আকার, সর্পিল আকার এরকম ভাবে ক্লোরোপ্লাস্ট গুলো দেখতে পারি, তাই না? খুব সুন্দর সুন্দর করে হয়তো ছবিটা দেওয়া হয় নাই, কিন্তু জিগনেমার ভিতরে যে তার তারকার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এটা কোয়াইট অবভিয়াস। দেখছো ওই যে স্টারের মতো, সেটা কি এরকম পয়েন্টেড, তাই না? আমি এভাবে মনে রাখতাম জিগজ্যাগ, সেখান থেকে জিগনেমা। ওকে, পরীক্ষায় হেল্পও করছিল। সো যতটুকু তোমার মাথায় থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে শৈবালের কোষীয় গঠন। শৈবালের কোষে আমি কি কি জিনিস দেখতে পারবো? খুব এক্সেপশনাল কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? উদ্ভিদ কোষের মতোই এখানে। এটা দেখো সুকেন্দ্রিক, মানে এটা কি আছে বলতো? সুগঠিত নিউক্লিয়াস আছে, তবে এক্সেপশন হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল কিন্তু আদিকেন্দ্রিক হয়, অর্থাৎ এদের সুগঠিত নিউক্লিয়াস নাই, হ্যাঁ, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায় না। বর্তমান নীলাভ সবুজ শৈবালকে সায়ানো ব্যাকটেরিয়া হিসেবে অভিহিত করা হয়, কারণ এদের বৈশিষ্ট্য অনেকটাই ব্যাকটেরিয়ার সাথে মিলে যায়। বাট ব্যাকটেরিয়া কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না, এই সায়ানো ব্যাকটেরিয়া আবার ফটোসিনথেসিস করতে পারে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে তেমন কিছু আর করতে হবে না। এখানে দেখো হচ্ছে, হ্যাঁ, পাইরিনয়েডের কথা মাথায় রাখবা। সাইটোপ্লাজম হচ্ছে চকচকে প্রোটিন ধর্মী একটা পদার্থ পাওয়া যায়, পাইরিনয়েড। এই পাইরিনয়েড দেখে আমরা শৈবালকে শনাক্ত করতে পারি। ওকে, তারপর দেখো এখানে আমরা একটা নতুন টার্ম লিখছি, যেটা হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই। সেটা কি দেখো, সেটা হচ্ছে পেরিপ্লাস্ট। পেরিপ্লাস্ট জিনিসটা কি? যে কিছু কিছু শৈবাল আছে যেগুলো হচ্ছে ফ্লাজেলা বেষ্টিত বেষ্টিত, এবং সেই শৈবালে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর না থাকায় এদের প্লাজমা পর্দা কি হয়, অপেক্ষাকৃত দৃঢ় হয়, মানে শক্ত হয়ে সেটা অনেকটা কোষ প্রাচীরের মতো অ্যাক্ট করে, তাই না? তাহলে কোষ প্রাচীরের মূল উপাদান কি? আমরা তো দেখলাম সেলুলোজ বা পেকটিন সেখানে থাকতে পারে, বাট ওদের ক্ষেত্রে যে মোটা প্রাচীরটা আমি পাচ্ছি সেটা কিন্তু আদৌ কোনো ক্লোরোপ্লাস্ট না, কারণ সেটার মধ্যে হচ্ছে মেনলি লিপোপ্রোটিন পাওয়া যায়। ওকে, এই জন্য সেই প্লাজমা পর্দাকে আমরা কি বলি? পেরিপ্লাস্ট, একটু মাথায় রাখবা। তো আমাকে একটু বলো তো, যে পেরিব্লাস্ট এটা তোমরা কোথায় পড়ছিলা? আমাকে অবশ্যই একটু জানাবা। ওকে, আচ্ছা, তারপর দেখো এগুলো মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। আমরা সিনোসাইটের কথা কিন্তু বলছিলাম, হ্যাঁ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, যে ভাউচেরিয়া, বট্রিডিয়াম এবং স্পিরোপ্লিয়া। আচ্ছা, এবং এখানে দেখো একটি পূর্ণাঙ্গ ডায়াটোমের সিলিকাময় কোষ প্রাচীরকে আমরা কি বলতেছি? ক্রুস্টিওল। ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ দেখো কোষ প্রাচীরে নর্মালি সিলিকা জাতীয় কোনো পদার্থ, সিলিকন ডাইঅক্সাইড, এটাকে কিন্তু সিলিকা বলে, সিলিকা জাতীয় কোনো পদার্থ পাওয়া যায় না। একমাত্র এক্সেপশন হচ্ছে এই ডায়াটম জাতীয় শৈবাল। হ্যাঁ, ডায়াটম জাতীয় শৈবাল বলতে কাদেরকে বোঝায়? মেইনলি নেভিকুলা। নেভিকুলাকে আমরা চিনে থাকি, বুঝতে পারছো? তো দেখি তো আমরা নেভিকুলার কোনো ছবি কি এখানে দেখতে পারতেছি? 8 নাম্বারটা মনে হয় নেভিকুলা, হ্যাঁ। দেখছো এই যে 8 নাম্বারটা, এটাকে আমরা গোল্ডেন ব্রাউন শৈবাল বলতে পারি, রাইট? এই যে এরকম অনেকটা মাকুশে, তাই না? রাইট, এদের কোষ প্রাচীর আমি কি পাবো? সিলিকা পাবো। অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো শৈবাল একটা বড় পার্টি হচ্ছে এককোষী, আমরা জানি। তো শৈবালকে যখন আমরা ক্লাসিফাই করব, শৈবালকে মোটামুটি 5টা শ্রেণীতে ভাগ করা যায়। এই 5টা শ্রেণীর প্রথম 3টা হচ্ছে এককোষী, বাকি 2টা হচ্ছে বহুকোষী। সোজা কথা। যেমন ধরো আমি যদি এখানে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে যে আমরা 5টা ভাগ দেখতে পারতেছি, ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা এবং পাইরোফাইটা, এরা এককোষী। আর লাস্টে 2টা ফিওফাইটা এবং রোডোফাইটা হচ্ছে বহুকোষী, একটু মাথায় রাখবা। আচ্ছা, সো এখন যদি আমরা ক্লাসিফিকেশনের একটু বিস্তারিত চলে যাই, বিস্তারিতর মধ্যে যদি আমরা একটু পড়াশোনা স্টার্ট করি, তাহলে আমি কি কি পাচ্ছি? প্রথম কথা হচ্ছে কোন শৈবালে কি ধরনের পিগমেন্ট আছে। কোন শৈবালে কি ধরনের পিগমেন্ট আছে সেটা দেখি। ওকে, মুখস্থ করার দরকার নাই, জাস্ট সিম্পলি পড়লেই হবে। সবার মধ্যে মোটা দাগে ক্লোরোফিল তো অবশ্যই থাকবে, নাহলে সে ফটোসিনথেসিস কেমনে করবে, তাই না? ক্লোরোফিল এ বি সি এটা পাওয়া যেতে পারে, আমরা ওইদিকে হয়তো খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা গুরুত্ব দিব এই ক্লোরোফিল বাদে কি পাওয়া যায়, তাই না? প্রথম 2জনের মধ্যে ক্যারোটিনয়েড আমি পাবো। প্রথম 2জনের মধ্যে ক্যারোটিনয়েড পাওয়া যাবে না, প্রথম 3জনের মধ্যে ক্যারোটিনয়েড পাওয়া যায়। 4 নাম্বার জন্য পাওয়া যাবে ফিউকোজ্যান্থিন, এবং 5 নাম্বার জন্য পাওয়া যাবে হচ্ছে ফাইকোবিলিন। সোজা কথা, ঠিক আছে? এই দেখো ফিউকোজ্যান্থিন এবং কি ফাইকোবিলিন, এটার মধ্যে 2টা পিগমেন্ট আছে, ফাইকোসায়ানিন এবং ফাইকোইরেথ্রিন। ওকে, মাথায় রাখতে হবে। তাহলে কি কি মাথায় রাখবো বলো তো? আমরা হচ্ছে ক্যারোটিন, 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 ফিউকোজ্যান্থিন এবং ফাইকোবিলিন, এভাবে কিন্তু মনে রাখা যাওয়া পারা সম্ভব। আচ্ছা, তো এবার হচ্ছে সঞ্চিত খাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন অনেক 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 কমনলি আসে।
ঠিক আছে, স্পেশালি তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা বা বা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা অনেক বেশি আসে, বোর্ড পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, কার সঞ্চিত খাদ্য কি? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ক্লোরোফাইটা বলো কি করে। ক্লোরো মানে ক্লোরোফিল, তুমি চিন্তা করো, ক্লোরোফিল দিয়ে আমি সালোক সংশ্লেষণ করে শর্করা জাতীয় খাবার তৈরি করব। শর্করা একটা বড় ভাগে হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। সো এদের সঞ্চিত খাবারটা হবে স্টার্চ। ওকে। ক্রাইসোফাইটা ক্রাইসোল্যামিনারিন, তাহলে ক্রাইসো দিয়ে মনে রাখতে পারো, তাই না? এবং ল্যামিনারিন কিন্তু আলাদা করে আরেকটা সঞ্চিত খাদ্যের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, এটা একটু পরে বলতেছি। পাইরোফাইটা প্যারামাইলন, তাই না? পপ দিয়ে মনে রাখতে পারবা না বলো তো? পপ দিয়ে কিন্তু মনে রাখা সম্ভব। আচ্ছা, ফিওফাইটার সঞ্চিত খাদ্যগুলোকে আমরা লাম দিয়ে মনে রাখবো, আর রোডোফাইটার সঞ্চিত খাদ্যকে আমরা কাফ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, আরবি বর্ণমালার দুটা বর্ণ কিন্তু, তাই না? দুটো হরফ, লাম আর কাফ, এইভাবে মনে রাখতে পারো। লামের এল দিয়ে হচ্ছে ল্যামিনারিন, এ দিয়ে হচ্ছে অ্যাগার, সরি অ্যালজিন, আর এম দিয়ে হচ্ছে ম্যানিটল। হ্যাঁ, ল্যামিনারিন, অ্যালজিন এবং ম্যানিটল। আর কাফের সি দিয়ে হচ্ছে ক্যারাজিনান, এ দিয়ে হচ্ছে অ্যাগার, এগার এগার বলা উচিত, আর এফ দিয়ে হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। ওকে, এইগুলা এইভাবে একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, গেল তাহলে বিষয়টা। এগুলো অবশ্যই তোমাদের একটু মাথায় রাখতে হবে। উদাহরণ খুব একটা পড়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট একটু আমরা ইউলোথ্রিক্স এর কথাটাই মাথায় রাখতে পারি। আসলে বেশিরভাগ শৈবালই কিন্তু এই ক্লোরোফাইটার মধ্যেই পড়বে, তাই না? আমরা যত রকমের শৈবাল দেখছি বেশিরভাগই তো সবুজ কালারের শৈবাল দেখছি, তাই না? আচ্ছা, আর ক্রাইসোফাইটা হচ্ছে মেনলি ওই যে ডায়াটমের কথা বললাম না, গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ব্রাউন শৈবাল, সেটা এই যে দেখো নেভিকুলা এক্সাম্পলের মধ্যে আছে, নেভিকুলা। আচ্ছা, পাইরোফাইটা হচ্ছে অগ্নি শৈবাল। অগ্নি মানে কি? আগুন, তাই না? তা শৈবালের গায়ে কি আগুন ধরে যায় না? এই শৈবালগুলো আসলে রেড টাইট তৈরি করে, একটু পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু মাথায় রাখো জাস্ট। ফিওফাইটা মানে বাদামি শৈবাল, কারণ এগুলো হচ্ছে দেখতে অনেকটা বাদামি টাইপের হয়। সার্গাসম হচ্ছে তার এক্সাম্পল, ওই যে আমরা বলছিলাম না, দেহকে তার যত মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত দেখা যায়। আর লাস্টে হচ্ছে রোডোফাইটা বা লোহিত শৈবাল, অনেকটা লাল কালারের শৈবাল দেখা যায়, পলিসাইফোনিয়া এক্সাম্পল দরকার নাই। আচ্ছা, এবার একটু কাজে চলে আসি তো, বা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো একটু মনে রাখি। এটা আবার আমাদের আবুল হাসান স্যারের মধ্যে নাই, এটা আবার অন্যান্য রাইটারের মধ্যে আছে। সেখান থেকে আমি একটু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সো এটার মধ্যে কি আছে, প্রথমে হচ্ছে ছত্রাকের সাথে মিলে লাইকেন তৈরি করবে ক্লোরোফাইটা। ওকে, আমরা এই চ্যাপ্টারের লাস্টে লাইকেন নিয়ে আলোচনা করব। সেই লাইকেনের মধ্যে আমরা দেখতে পারবো যে লাইকেনের মধ্যে দুইটা অংশ থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ফাইকোবায়ন্ট এবং আরেকটা হচ্ছে মাইকোবায়ন্ট। ফাইকোবায়ন্ট মানে শৈবাল পার্ট, মাইকোবায়ন্ট মানে ছত্রাক পার্ট। সো ফাইকোবায়ন্ট হিসেবে মেনলি আমরা ক্লোরোফাইটাকে পাই। হ্যাঁ, ক্লোরোফাইটাকে পাই। আর মাইক্রোফাইট হিসেবে মেনলি অ্যাসকোমাইকোটা এবং ব্যাসিডিও মাইকোটাকে পাওয়া যায়। ছত্রাকের মধ্যে আবার বিস্তারিত আলোচনা করব। ক্রাইসোফাইটা, এই শৈবালগুলো দেখতে বেশ সুন্দর হয়, এটা এভাবে মাথায় রাখতে পারো। ঠিক আছে, দেখো এই যে সৌন্দর্যের জন্য এদেরকে আমরা কি বলি, সমুদ্রের অলংকার। সমুদ্রকে বর্ণময় করার জন্য কিন্তু এই ক্রাইসোফাইটা দরকার। তাহলে কোন প্রাণীদের জন্য সমুদ্র বর্ণময় হয় বলতো? ওই যে নিডারিয়া পর্বতভুক্ত প্রাণীদের জন্য। আর কোন শৈবালের জন্য সমুদ্র বর্ণময় হয়? ক্রাইসোফাইটার জন্য। এভাবে মাথায় রাখো। এদেরকে আর কি বলা যায়? জীবিত বর্ণালী পাথর বা লিভিং অপালস বলা যায়। আচ্ছা, তারপর দেখো যে এককোষী শৈবাল ডায়াটমকে আমরা কি বলতেছি? জলাশয়ের ধনরত্ন বলতে পারি। হ্যাঁ, মানে সব প্রেস করতেছে এরকম বলতে পারো। আর জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, যেহেতু এগুলাকে আমরা জলজ শৈবাল হিসেবে চিনি, সো সেখানে সে মানে একটা প্রডিউসার বা উৎপাদক হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার চলে আসো ভাই পাইরোফাইটা। আমরা কি বলতেছিলাম? পাইরোফাইটা কি তৈরি করে? রেড টাইড তৈরি করে, তাই না? রেড টাইড তৈরি করে। এখন রেড টাইড জিনিসটা কি? টাইড মানে কি বলতো? স্রোত না? তাই তো? তো দেখা যায় নর্মালি যেসব জায়গায় পাইরোফাইটা জন্মায়, তাই না, সেসব জায়গার উপরে যে পানিটা থাকে, সমুদ্র অঞ্চলে চিন্তা করো, সেখানে যে উপরে যে পানিটা থাকে, সেই পানিতে তুমি যদি ঢেউ খেলাও, তাই না, ওইখান দিয়ে ধরো একটা জাহাজ চলে গেল, হ্যাঁ, বা কোনো মাছ ওইখান দিয়ে সাঁতার কেটে চলে গেল, তা দেখা যাবে কি ওই জায়গাটা অনেকটা লালচে হয়ে উঠছে। মনে হবে নিচে কেউ, নিচ থেকে কেউ হচ্ছে লাল কালার লাইট উপর দিকে ছুড়ে মারতেছে, হ্যাঁ, মানে উপর দিকে পয়েন্ট করতেছে, এরকম মনে হবে। মনে হবে যে ওটার নিচে মনে হয় আগুন জ্বলতেছে, পানির নিচে মনে হয় আগুন জ্বলতেছে, অনেকটা লালচে লালচে কালার হয়। এজন্য সেই ঘটনাকে আমরা কি বলতেছি? রেড টাইড বলতেছি। ওকে, এই রেড টাইডটা কেন তৈরি হয় বলতো? বায়ো লুমিনেসেন্সের কারণে। হুম, লুমিনেসেন্স মানে হচ্ছে আলো তৈরি করা, বায়ো মানে হচ্ছে জীব সম্পর্কিত, অর্থাৎ যেই জীবের কারণে কোনো জায়গা আলোকিত হচ্ছে। বুঝতে পারছো? এখন বলতে পারো এই কাজগুলো কেন হয়, তাই না? পাইরোফাইটার এমন কি গুণ আছে যেটা, যার কারণে সেরকম ভাবে আলো তৈরি করতেছে? এটার ঘটনা হয়তো আমরা একটু পরেই পড়বো। হ্যাঁ, এটার ঘটনা হয়তো একটু পরে আছে, দেখি তো এটা কি এখন আছে।
হ্যাঁ, এই যে এখানে কিন্তু লেখা আছে। তো এখানে আসলে কি বলা হয়েছে যে পাইরোফাইটার মধ্যে যারা অন্তর্ভুক্ত, আমরা জিমনোডিনিয়ামের এক্সাম্পল হয়তো দেখছি, আমরা হচ্ছে আগের বইগুলোতে কিন্তু ডিনো ফ্ল্যাজেলাটার কথা কিন্তু লেখা ছিল। সো এই শৈবালগুলো কি করে, তারা হচ্ছে এক ধরনের প্রোটিন তৈরি করে যেটাকে আমরা লুসিফারিন বলি, বুঝছো? এই লুসিফারিন হচ্ছে লুসিফারেজ এনজাইমের উপস্থিতিতে সে কি করে বলতো, আলো তৈরি করে। দেখো এখানে কিন্তু লেখা আছে জিনিসটা যে এসব শৈবালে অবস্থিত লুসিফারিন প্রোটিনটা এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয় সৃষ্ট বস্তু লুসিফারেস এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোক শক্তি নির্গত করে। ঠিক আছে, তো তুমি জাস্ট এখান থেকে লুসিফারিনের কথাটা মাথায় রাখবা। পুরো বিষয়টা কি হচ্ছে, লুসিফারিনের সাথে এটিপি থেকে একটা ফসফেট যুক্ত হয়। ওকে, তার মানে এখানে একটা লুসিফারিন ফসফেট নামে একটা কমপ্লেক্স যৌগ তৈরি হচ্ছে। এই লুসিফারিন ফসফেটের উপর লুসিফারেজ এনজাইমটা কাজ করে, যার আহ, যেইটা তাকে অক্সিজেনেটেড হইতে মানে জারিত হইতে সহায়তা করে। এই প্রক্রিয়া আসলে একটা, তুমি কি বলতে পারো হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। ওকে, এবং এই প্রক্রিয়া কিন্তু আলোক শক্তি নির্গত হয়। আচ্ছা, গেল, রাইট? হ্যাঁ, তাহলে এখানে এখানে আর তেমন কিছু পড়ার দরকার নাই, আমরা এটা পড়ে ফেললাম। হুম। তারপর কি ফিওফাইটার মধ্যে দেখো এখানে আমরা কি পড়তে পারি, গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোসিস্টিস। এটা কি তৈরি করে, এটা হচ্ছে কেল্প ফরেস্ট তৈরি করে। হ্যাঁ, এটা কি তৈরি করে বলতো, কেল্প ফরেস্ট তৈরি করে। কেল্প একজন বিজ্ঞানীর নাম, তার অনুযায়ী নামটা আসছে। সো কেল্প ফরেস্ট হয়তো আমরা অত সহজে ভিজুয়ালাইজ করতে পারতেছি না। কেল্প ফরেস্ট আসলে আমেরিকান অঞ্চলে খুব কমন। ওকে, জাস্ট একটু মাথায় রাখো। এবং এর অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ এর অ্যান্টি অক্সিডেন্ট কি বলতো, ক্যান্সার প্রতিরোধী। ঠিক আছে, এগুলা হচ্ছে তোমাদের বইয়ে নাই। হুম, তাহলে এবার চলে আসো আমাদের লাস্ট টপিক, মানে হ্যাঁ, শৈবাল ক্লাসিফিকেশন লাস্ট টপিক, সেটা কি, রোডোফাইটা। এটা কি তৈরি করে, কোরালাইন শৈবাল, মানে প্রবাল প্রাচীর সে তৈরি করতেছে। ওকে, দেখো এটা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, যার ফলে সে প্রবাল প্রাচীর তৈরি করতে পারে। আচ্ছা, এবং এদের ঔষধি গুণও রয়েছে। এরা কি করে, শ্বেত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে দেহকে প্রোটেক্ট করে। গেল, শেষ। খুব একটা পরীক্ষায় আসবে না এইসব। এবার শৈবালের জনন। ঠিক আছে, এই টপিক থেকে খুব কমই প্রশ্ন হয়। শৈবাল তিনটা প্রক্রিয়া জনন করতে পারি, ইভেন শৈবাল ছত্রাকের জননকে আমরা একসাথে পড়াশোনা করতে পারি। তিনটা প্রক্রিয়ার মধ্যে কে কে আছে, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। হ্যাঁ, তিনটা মাথায় রাখো। তো অঙ্গজ জনন মানে কি, দৈহিক অঙ্গের মাধ্যমে যেই জননটা হয়, ওটা অবভিয়াস কথা। ওকে, দেখো দৈহিক অঙ্গের মাধ্যমে যে জননটা হয় সেটা হচ্ছে অঙ্গজ জনন। তাহলে যেই জননে স্পোর নাই এবং গ্যামেট নাই, এটা আমি এইভাবে বলতে পারি। স্পোর থাকলে সেটা হয়ে যাবে অযৌন জনন বা রেণু, যেটাকে আমরা বলতে পারি। আর গ্যামেট থাকলে সেটা হয়ে যাবে যৌন জনন, না, বা যেটাকে আমরা শুক্রাণু বলতে, মানে জনন কোষ বলতে পারি না। আচ্ছা, সো এখন এই অঙ্গজ জননগুলো কেমনে হইতে পারে দেখার চেষ্টা করে আসো। প্রথম হচ্ছে কোষের বিভাজন। এরা তো সুকেন্দ্রিক কোষ, তাই না? তো খুব ইজিলি এরা মাইটোসিস হইতে পারে। যেসব শৈবালগুলো এককোষী হয়, তারা মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারে ব্যাকটেরিয়ার মতো। সোজা কথায় যায়, যারা হচ্ছে দেখো এককোষী শৈবাল হবে, তাই না? যেমন ধরো ইউগ্লেনা। ওকে, এবং ইউগ্লেনা নিয়ে এখানে আমরা কিছু আলোচনা করছি। এটা হচ্ছে কি করতে পারে, প্রাণী এবং উদ্ভিদ দুটার মতোই কিন্তু কাজ করতে পারে। ওই যে ভলভক্সের কথা বললাম, তাই না? তারপর ধরো ক্ল্যামাইডোমোনাস, হুম, রাইট? এগুলো কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে আলোচনা করতে পারি। যাই হোক, তারপর হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়ন মানে কি, ভেঙে যাওয়া। একটা উদ্ভিদ চিন্তা করা অনেক লম্বা, মাঝখান থেকে তাকে কয়েকটা টুকরায় ভাগ করতে পারি। প্রত্যেকটা টুকরা থেকে নতুন করে এক একটা শৈবাল তৈরি হবে। হ্যাঁ, যারা হচ্ছে মেনলি বহুকোষী ফিলামেন্টাস সূত্রাকার শৈবাল হয়, তাদের ক্ষেত্রে এরকম হওয়া সম্ভব। উদাহরণ কি, নস্টক অসিলেটরিয়া, এগুলা ইম্পর্টেন্ট। আমরা যে একটু পরে কি পড়তেছি বলতো, হর্মোগোনিয়া। এই হর্মোগোনিয়ার মধ্যে কিন্তু নস্টক অসিলেটরিয়ার কথা আমরা পড়বো। ওকে, একটু মাথায় রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসো হচ্ছে হর্মোগোনিয়া। হর্মোগোনিয়া হচ্ছে একটা বিশেষ টাইপের খণ্ডায়ন। ওকে, ঠিক আছে, দেখো এখানে কিন্তু লেখা আছে কি, সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে প্রতিটি খণ্ডকে আমরা কি বলতেছি, হর্মোগোনিয়াম বলতেছি। এক বচনে হর্মোগোনিয়াম, বহু বচনে হর্মোগোনিয়া। ঠিক আছে, সো ট্রাইকোম মানে কি, ট্রাইকোম মানে তার সূত্রাকার দেহের কথাই বলা হচ্ছে। ওকে, সো মাথায় রাখবা, হর্মোগোনিয়া নরমালি নীলাভ সবুজ শৈবালের জন্যই প্রযোজ্য। খণ্ডায়ন নীলাভ সবুজ শৈবাল ছাড়া বিভিন্ন রকম শৈবালে হইতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন কিভাবে এই খণ্ডায়নটা হইতে পারে, আঘাতের মাধ্যমে হইতে পারে, সেপারেশন ডিস্ক, এটা এক ধরনের প্রস্থ প্রাচীর এরকম হইতে পারে, অথবা হেটারোসিস্টের মাধ্যমে কিন্তু হইতে পারে।
এখন প্রশ্ন হইতে পারে হেটারোসিস জিনিসটা কি। এখানে তো একটা ডেফিনেশন আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি। হেটারোসিস মানে কি, দুই প্রাচীর বিশিষ্ট স্বচ্ছ এবং দেহকোষ থেকে বড় আকারের একটা কোষ, কোষ যেখানে নাইট্রোজেন সংবন্ধন হইতে পারে। ডেফিনেশন পরে আমরা কিন্তু ক্লিয়ার হই নাই। তো আমরা যদি একটু ছবিটা দেখি তাইলে মনে হয় আমরা একটু ক্লিয়ার হবো না। এই যে একটু পরে আমরা ছবিটাও নিছি, এখানে খেয়াল করে দেখো। এই যে নস্টক, নস্টক মধ্যে দেখতে পারতেছো আমাদের এই যে পুরো দেহটা এরকম সূত্রাকার ফিলামেন্টাস, বাট কিছু কিছু কোষ দেখা যাচ্ছে কি আকার একটু বড় হচ্ছে, না কিছু কিছু কোষ আকার এখানে বেশ বড় বড় পাচ্ছি। এই বড় বড় কোষগুলোকে আমরা একাইনিটি বলি। এই বড় বড় কোষের তুলনায় কিছুটা ছোট সেই কোষগুলোকে আমরা কি বলতেছি, হেটারোসিস্ট বলতেছি, তাই না? মানে সবচেয়ে বড় হবে না, তার তুলনায় কিছু পরিমাণ ছোট হবে, এইভাবে তুমি বলতে পারো। ঠিক আছে, হেটারোসিস্ট। এই হেটারোসিস্টের মাধ্যমে কিন্তু তার কি হয়, খন্ডা মানে হর্মোগোনিয়া তৈরি হয়। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এরপর চলে আসো হচ্ছে টিউবার। টিউবার সৃষ্টির মাধ্যমে, সো টিউবার সাথে তো আমরা আলুর টপিক থেকে বেশি পরিচিত, তাই না? আলু টিউবার তৈরি করে, আলুর চোখ যেটাকে আমরা বলি, তাই না? তো এরকম ভাবে কারা, কারাও কিন্তু কি করতে পারে, টিউবার সৃষ্টি করতে পারে। চোখ দিয়ে মনে রাখো, চোখ, চোখ থেকে কারা মনে থাকবে না বলো তো, সিএইচ সিএইচ মনে রাখা উচিত। দেখো, কোন কোন শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশে টিউবার সৃষ্টি হয়। আলু কিন্তু মাটির নিচেই থাকে, তাই না? সেটাও কিন্তু টিউবার সৃষ্টির মাধ্যমেই বংশবৃদ্ধি করে, সেটা দিয়ে মনে রাখতে পারো। কুড়ি সৃষ্টি, কুড়ি মানে কি, মুকুল। বাট যারা এরকম মুকুল তৈরি করতে পারে তারা হচ্ছে এরকম ভাবে বংশ বিস্তার করে, যেমন প্রোটোসাইফন, নট সো ইম্পর্টেন্ট। তো এখান থেকে হচ্ছে হর্মোগোনিয়ামটা মনে রাখবা, টিউবারটা মনে রাখবা। আচ্ছা, অযৌন জনন আমরা বলে ফেলছি, স্পোরের মাধ্যমে জননটা হয়। ওকে, এর একক কি দেখো, অযৌন জননের একক হচ্ছে স্পোর বা রেণু। ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো স্পোর গুলা যে কোষ থেকে তৈরি হয় সেটা কি বলো, স্পোরাঞ্জিয়াম। আমরা তো অলরেডি বলে ফেলছি স্পোরাঞ্জিয়াম কি বলতো, সবসময় এককোষী হবে, তাই না? আচ্ছা, এককোষী মানে এমন না যে একটা কোষ থেকে একটা স্পোরই তৈরি হয়, এরকম কিন্তু হয় না। নর্মালি একটা স্পো- একটা স্পোরাঞ্জিয়াম থেকে আমাদের 1 থেকে 64টা স্পোর তৈরি হতে পারে। ওকে, 1 থেকে 64টা স্পোর তৈরি হতে পারে। আচ্ছা, তো দেখার চেষ্টা করি, আমাদের স্পোর গুলো আবার বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। হ্যাঁ, স্পোর গুলো আবার বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে জু স্পোর। জু মানে কি, চলনশীল। ঠিক আছে, জু মানে কি, চলনশীল, অর্থাৎ যেসব স্পোর গুলা সচল, ফ্লাজেলা বিশিষ্ট, হুম, তারা হচ্ছে চলরেণু বা জু স্পোর। এখানে কতগুলো ফ্লাজেলা থাকতে পারে, 2 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে, মাথায় রাখবো। ইউলোথ্রিক্সে মেনলি আমাদের ফ্ল্যাজেলাতে মানে আম, রেণুতে, হুম, রেণুতে নর্মালি হচ্ছে 2টা ফ্ল্যাজেলা পাওয়া যায়, আর জাইগোটা পাওয়া যায় 4টা ফ্ল্যাজেলা। ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারো। তবে আমি যদি অ্যাজ এ হোল বলি, সব শৈবাল চিন্তা করলে 2 থেকে 4টা ফ্ল্যাজেলাই খুব কমন। ওকে, আচ্ছা, এই যে এক্সাম্পল দেখো, ইউলোথ্রিক্স 2টা করে ফ্ল্যাজেলা পাওয়া যায় ওর রেণুগুলোতে। আচ্ছা, অ্যাপ্লানোস্পোর মানে কি, যেই স্পোর গুলা নিশ্চল হয়, ফ্ল্যাজেলা বিহীন হয়। এক্সাম্পল কি, মাইক্রোস্পোরা। ইউলোথ্রিক্সে কিন্তু অ্যাপ্রোনোস্পোর তৈরি করতে পারে, বাট কমনলি সে জুস্পোর তৈরি করে। হিপনোস্পোর, হিপনো শব্দটা মানে কি, গোপন, তাই না? প্রতিকূল পরিবেশে স্পোরটা নিজেকে প্রোটেক্ট করার জন্য তার বাইরে হচ্ছে একটা আবরণ তৈরি করে। দেখো, এই যে চরম প্রতিকূল পরিবেশে সে কি করে বলতো, পুরো প্রাচীর তৈরি করে, সেটা হচ্ছে হিপনোস্পোর। উলোথ্রিক্স এইভাবে তার স্পোরটাকে বাঁচায় রাখে। অটোস্পোর, অটোস্পোরটা কি হয়, মাতৃক কোষের গুণ সম্পন্ন হয়, অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এক্সাম্পল কি, ক্লোরেলা, জেনে রাখতে পারো। উলোথ্রিক্স এর এক্সাম্পল গুলোই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর লাস্টে কি, এরপর কি, একাইনিটি, তাই না? একাইনিটি মানে কি, প্রোটোপ্লাস্টে যখন অনেক বেশি পরিমাণ খাদ্য সঞ্চয় হয়, তখন এটার বাইরে হচ্ছে পুরো প্রাচীর বেষ্টিত হয়ে সেটা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, এটাকে আমরা একাইনিটি বলতে পারি, তাই না? এই দেখো যে অনুকূল পরিবেশ যখনই পাবে, তখনই সেটা হচ্ছে হিপ্নোস্পোরের মতো অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল তৈরি করবে, যেমন হচ্ছে নস্টক, পিথোফোরা এবং ক্ল্যাডোফোরা। নস্টকটা একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, সো এটা মনে রাখা আমার মনে হয় যে ইজি হবে, কারণ আমরা হেটারোসিস একটু আগে পড়ে আসি না হর্মোগোনিয়ার মধ্যে, তাই না? তার মধ্যে তো আমি একাইনিটি দেখতে পারতেছি, রাইট? আমি ছবির মধ্যে তো দেখতে পারতেছি। সো দুইটা এক্সাম্পল একই সাথে নস্টক দিয়ে মাথায় রাখো। ঠিক আছে, আচ্ছা, এরপর কি দেখো, অক্সোস্পোর। নর্মালি ডায়াটম জাতীয় শৈবালে অক্সোস্পোর পাওয়া যায়। আহ, এটা হচ্ছে নেভিগুলো আমরা এক্সাম্পল দেখতেছি, রাইট? সো এখান থেকে আমরা একাই নিটটা একটু ভালো করে পড়লেই যথেষ্ট। ওকে, তো চলো আমরা আগাই। যৌন জনন।
মানে যেখানে হচ্ছে গ্যামেট সৃষ্টি করবে এবং গ্যামেট গুলা মিলন হয়ে কি হবে বলতো, ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, সেটাই হচ্ছে যৌন জনন। কয়টা অবভিয়াস কথা। আচ্ছা, এবার আসো, শৈবালের যৌন জননের সক্ষমতার উপর ভিত্তি করে আমরা শৈবালকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোথ্যালিক শৈবাল বা সহবাসী শৈবাল, আর একটা হচ্ছে হেটারোথ্যালিক শৈবাল বা ভিন্নবাসী শৈবাল। হ্যাঁ, ভিন্নবাসী শৈবাল। আচ্ছা, সো কোনটা দিয়ে কি বোঝা দেখো, সহবাসী মানে যেখানে একটা সিঙ্গেল শৈবাল থেকেই শুক্রাণু তৈরি হবে এবং ডিম্বাণু তৈরি হবে। আর ভিন্নবাসী মানে একটা সিঙ্গেল শৈবাল থেকে শুক্রাণু তৈরি হয়, অন্য একটা শৈবাল থেকে ডিম্বাণু তৈরি হয়। কোয়াইট অবভিয়াস কথা। এই যে এখানে কিন্তু বলা আছে, দেখো, একই দেহ থেকে বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হলে তাকে আমরা কি বলতেছি, হোমোথ্যালিক। এক্সাম্পল কি, স্পাইরোগাইটা, ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর হেটারোথ্যালিক মানে কি, পুং এবং স্ত্রী জননকোষ ভিন্ন ভিন্ন দেহে যদি তৈরি হয়। আচ্ছা, এই হেটারোথ্যালিক শৈবালকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উওগ্যামি। আইসো, অ্যানাইসো, উও। তো তুমি যদি ছবি থেকে মনে রাখতে পারো তাহলে জিনিসটা খুব ভালো হয়। আইসো শব্দটা, আইসো আইসো মানে কি বলতো, সেম। ঠিক আছে, গ্যামিট যেখানে সেম সেম হবে, দেখতেও একদম সিমিলার। অ্যানাইসো মানে কি, অ্যান আইসো, অ্যান মানে হচ্ছে নয়, তাহলে সমান নয়, তাই না? অর্থাৎ এখানে দুটা গ্যামেট কিন্তু একজন আরেকজনের সমান সাইজের হবে না, একটা ছোট হবে একটা বড় হবে। তাহলে আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে মেইন পার্থক্য একটাই। হ্যাঁ, যে আইসোগ্যামি হচ্ছে দুটা গ্যামেট সেম সেম সাইজের হবে, আর অ্যানাইসোগ্যামিতে একটা ছোট একটা বড় হবে। বাট মিল কোথায়, এই দুইটাই কিন্তু মানে এখানে দুইটা কেসের মধ্যে সবাই সচল। ঠিক আছে, উপরের কেসের মধ্যে হচ্ছে দুইজনের সচল, নিচের কেসের মধ্যে দুইজনের সচল। ও গ্যামের মধ্যে দেখা যায় কি, এটা হচ্ছে আমাদের মেল গ্যামেট, সেটা হচ্ছে সচল। আর ফিমেল গ্যামেটটা নর্মালি গোল এবং নিশ্চল হয়, তাই না? অনেকটা প্রাণীদের মতোই আমরা দেখতে পারতেছি, রাইট? ইভেন আবৃতবীজী উদ্ভিদ গুলা যে জননটা হয় সেটা কিন্তু এই ও গ্যামাস প্রকৃতির হয়। দেখছো, এটা কিন্তু আমি লিখেও দিচ্ছি উন্নত প্রকৃতির। ওকে, সো আমরা কিন্তু অনেকে এখানে 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 এক্সপ্লেন করে ফেলছি, তাও আমি তোমাদের একটু বলে দিই যে আইসোগ্যামিতে আমি কি পাচ্ছি, হুবহু একই রকম বৈশিষ্ট্যের গ্যামেট পাচ্ছি। এক্সাম্পল কি, ইউলোথ্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, অ্যানোসোগ্যামিতে আমি কি পাচ্ছি বলতো, ভিন্ন আকারের ভিন্ন বৈশিষ্ট্যের গ্যামেট পাচ্ছি। এর মধ্যে পুং গ্যামেট যেটা, সেটা একটু ছোট হয়, স্ত্রী গ্যামেটটা বড় হয়, তাই না? এক্সাম্পল কি, প্যান্ডোরিনা। আর পরেরটা কি দেখো, স্ত্রী গ্যামেটটা বড় এবং নিশ্চল হয়, আকারে গোলাকার হয়। পুং গ্যামেটটা ছোট এবং সচল হয়, ফ্লাজেলা যুক্ত হয়। ঠিক আছে, এবং সেটা কি করে, স্ত্রী জননাঙ্গে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে। সো নর্মালি এই তুমি যদি হেটারোথ্যালিক উদ্ভিদ গুলার কথা চিন্তা করো, হ্যাঁ, ইভেন আমরা যে হোমোথ্যালিকের কথাও কিন্তু পড়ে আসছি, এখানে নিষেকটা নর্মালি শৈবালের দেহের বাইরে হয়। তারা প্রথমে হচ্ছে এই গ্যামেট গুলাকে বের করে বা স্পোর গুলাকে বের করে দেয়, সেটা বাইরে যেয়ে নিষিক্ত হয়। বাট ও গ্যামে প্রকৃতির মধ্যে কিন্তু কি হয়, মেল গ্যামেটটা ফিমেল বডির ভেতরে চলে যায়, তাই না? তুমি যদি হচ্ছে মানুষ বা বিভিন্ন প্রাণীদের বা ইভেন তুমি যদি আবৃতবীজ উদ্ভিদের কথাও যদি চিন্তা করো, সেখানে জননটা যেভাবে হয়, এখানেও ওগ্যামিতে ঠিক সেভাবেই জননটা হয়। বুঝতে পারছো? এই জন্য এটাকে আমরা কিন্তু উন্নত প্রজনন বলি, উন্নত প্রকৃতি বলতেছি, বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে এক্সাম্পলটা কি বলতো, এক্সাম্পলটা হচ্ছে ফিউকাস। ওকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ঠিক আছে, সো ইউলোথ্রিক্সে আমরা চলে আসি। আজকে হয়তো আমরা এইটা পরেই শেষ করতে যাচ্ছি, শৈবাল থেকে আমাদের হয়তো অর্থনৈতিক গুরুত্বটা বাকি থাকবে, তো সমস্যা নাই। আচ্ছা, ইউলোথ্রিক্স, আমরা কিন্তু ইউলোথ্রিক্স নিয়ে কিছু কিছু আলোচনা অলরেডি করে ফেলছি না? প্রথম কথাটা কি, এটা কিন্তু হচ্ছে বহুকোষী হবে এবং ফিলামেন্টাস অশাখ হবে, এবং ওর যে ক্লোরোপ্লাস্টটা আছে সেটা কি, আংটি বা ফিতার মতো, বেল্টের বেল্টের ফিতার মতো। বা এটাকে আমরা ইংলিশে বললে হবে গার্ডল শেপ, তাই না? তুমি কি এই ছবি থেকে বুঝতে পারতেছো গার্ডল শেপ জিনিসটা কি? অনেকটা এরকম হয়, হ্যাঁ, অনেকটা এরকম হয়, রাইট? অনেকটা চ্যাপ্টা ওভাল শেপও বলা যেতে পারে, ওভালটা না বলা বেটার, কারণ ওভালটা হচ্ছে এরকম, হ্যাঁ, এরকম। আর এইটা হচ্ছে অনেকটা এরকম, রাইট? এটা, হ্যাঁ, আমি অনলাইনে অনেক খুঁজছিলাম গার্ল শেপটা। সো এইটার চেয়ে বেটার কোনো ছবি আমি পাইনি আসলে। সো আসো, এইগুলো তো আমাদের জানা, এতক্ষণ পড়াশোনা করার মাধ্যমে জানা নলেজ, তাই না? সো আসলে আমরা কি কি জানি না সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। সো আমাদের শৈবাল থেকে যদি কোনো সেপারেট টপিক রিটেনে আসে, এখান থেকেই আসবে। বুঝতে পারছো, এটা হচ্ছে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তো প্রথমে আসো ইউলোথ্রিক্স। আমরা কি কি পড়তে পারি, বাসস্থান। ইউলোথ্রিক্সের 60টা প্রজাতি পাওয়া যাইতে পারে, যার মধ্যে বেশিরভাগই মিঠা পানিতে জন্মায়।
আচ্ছা, দৈহিক গঠনের মধ্যে যে ফিলামেন্টাস অশাক আমরা জানি, সবুজ শৈবাল ক্লোরোফাইটার মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমরা জানি। এটি অসীম বৃদ্ধি সম্পন্ন। আমরা অনেকে বুঝতে পারি না যে অসীম বৃদ্ধি বলতে আসলে কি বোঝায়। এই দৈর্ঘ্য কি ইনফিনিটি হবে? বিষয়টা এরকম না। এই শৈবালটা যতদিন বেঁচে থাকে ততদিন সেটা লম্বা হইতে থাকে। বুঝতে পারছো? তোমরা হচ্ছে নিয়ত বর্ধনশীল, অনিয়ত বর্ধনশীল তোমরা পড়ছিলে না? অনিয়ত বর্ধনশীল মানে কি, সে যতদিন, ফুলটা যতদিন বেঁচে আছে তার মঞ্জরি দ্বন্দ্ব ততদিন পর্যন্ত লম্বা হইতে থাকে, অল্প 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 করে। ওকে। আচ্ছা, এবং যেহেতু ফিলামেন্টাস, তাহলে কোষগুলা কি হবে, একটার উপর আরেকটা যুক্ত হয়ে হয়ে সেটা দৈর্ঘ্যের বৃদ্ধি প্রাপ্ত হবে, তাই না? এটা কিন্তু প্রস্থ বরাবর হচ্ছে মোটা হয় না। বুঝতে পারছো? এই যে দেখো, ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হবো। এই যে একটা কোষ, তারপর এই যে একটা কোষ, একটার উপর আরেকটা এরকম ভাবে বসে থাকে। ওকে, বুঝতে পারছো কি? আচ্ছা, এবং তার নিচের দিকে যে কোষটা সেটা বেশ লম্বাটে হয়। হুম, এটা কিন্তু বেশ লম্বাটে হয়। তার গোড়াটি একটু চিকন টাইপের হয় এবং আগাটি একটু ফোলানো টাইপের হয়। বুঝতে পারছো? এবং এই কোষটাকে আমরা কি বলতেছি বলতো? হোল্ড ফাস্ট। কি বলি এটাকে বলো? হোল্ড ফাস্ট বা পাদদেশীয় কোষ বলি। এবং এইটা আসলে কেন ইম্পর্টেন্ট, কারণ এই কোষটা দিয়ে সে বিভিন্ন সলিড স্ট্রাকচারের গায়ে বসে থাকে। ঠিক আছে? ইউলোথ্রিক্স কিন্তু সচল কোনো শৈবাল না, এটা কিন্তু নিশ্চল শৈবাল। সো সে যেহেতু কোনো স্ট্রাকচারের গায়ে কোনো পাথর বা কোনো মাটি বা কোনো জায়গায় যদি সে লেগে থাকতে চায়, সেই হোল্ড ফাস্টকে ইউজ করে, এটা মাথায় রাখবা। আচ্ছা। হ্যাঁ, এই যে লেখা আছে এইসব জিনিস। তারপর এখানে দেখো, কোষ প্রাচীরের কথা বলা আছে এবং আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা অলরেডি বলে ফেলছি। পাইরিনয়েডের কথা কিন্তু আমাদের বলা হয়ে গেছে। দেখো, এই যে পাইরিন হচ্ছে প্রোটিন জাতীয় চকচকে পদার্থ। ওকে। আচ্ছা, তারপর দেখো এখানে হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ হচ্ছে প্রস্থে বিভক্ত হইতে পারে। মাথায় রাখবে যে হোল্ডফাস্টের ভিতরে কোনো ক্লোরোপ্লাস্ট নাই মানে খাবার তৈরি করতে পারে না, কোনো নিউক্লিয়াস নাই মানে সে কিন্তু বিভাজন হইতে পারবে না। এটা মাথায় রাখবা। বাট আমি যদি বলি যে ইউলোথ্রিক্স শৈবালের সবচেয়ে বড় কোষ কোনটা, সেটা হবে কিন্তু হোল্ডফাস্ট। ইম্পর্টেন্ট। আচ্ছা, সো বাংলাদেশে 3টা প্রজাতি পাওয়া যাবে 60টা প্রজাতির মধ্যে। জাস্ট একটু মাথায় রাখো, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। ওকে, ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। আচ্ছা, এটার জনন কিরকম হয়, জনন নিয়ে আমরা মোটা দেখে একটা আইডিয়া পেয়ে গেছি। এটার মধ্যে আমরা অত বিস্তারিত কিছু পড়বো না। অঙ্গ জনন হয় খণ্ডায়নের মাধ্যমে। ঠিক আছে? অযৌন জনন হবে অবশ্যই জুস স্পোরের মাধ্যমে। সে কিন্তু অ্যাপ্লানোস্পোর বা হিপনোস্পোরও তৈরি করতে পারে। এবং ওদের জুস স্পোর গুলা কি হয়, 4 ফ্লাজেলা যুক্ত, তাই না? আচ্ছা, আমি মনে হয় 2 ফ্লাজেলা কি বলছিলাম, আমার ঠিক খেয়াল নাই। তো 4 ফ্লাজেলা হচ্ছে সঠিক ইনফরমেশন। ওকে, তোমরা এটা মাথায় রাখবা। আচ্ছা। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বলছি যে হোলফাস ছাড়া অন্যান্য কোষ হচ্ছে জুফ্লাজেলা সৃষ্টি করবে। যেখান থেকে জুফ্লাজেলা সৃষ্টি হয় সেটা হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম। এবং এইটা হয়তো আমরা অলরেডি বলে ফেলছি যে জুস্পোরাঞ্জিয়াম থেকে আমরা 1 থেকে 32টা জুস্পোর তৈরি করতে পারি, বা 1 থেকে 64টা জুস্পোর তৈরি করা সম্ভব। নর্মালি তোমাদের বই যেহেতু 32 বলা আছে, 32ই পড়ো। হ্যাঁ, ইনফরমেশন চেঞ্জ হয়েছে হয়তো। আচ্ছা, তো যাই হোক, এখানে হুম, এখানে হ্যাঁ, এই কথাগুলো লেখা আছে যে 32টা কোষ কিভাবে হইতে পারে। সো বেসিক তোমাদের একটা আইডিয়া দিই। ধরো এটা যদি আমাদের একটা জুস পোরাঞ্জিয়াম হয়, হ্যাঁ, যখন এখান থেকে একটা আমাদের জুস পর তৈরি করতে হবে, এর পুরো প্রোটোপ্লাস্টে হচ্ছে সেই জুস পরে কনভার্ট হয়ে যায়। পুরো প্রোটোপ্লাস্টে সেই জুস পরে কনভার্ট হয়ে যাবে। বাট ধরো হচ্ছে এখান থেকে যদি আমার 2টা জুস পর তৈরি করা লাগে, তখন কি হবে, এই প্রোটোপ্লাস্টটা সমান 2টা ভাগে ভাগ হয়ে যায়। মাইটোসিসের মাধ্যমে সে এইরকম ভাবে সমান 2টা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, যদি এরকম ভাবে আমাকে আরো বেশি করতে হয়, তাহলে এই বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আবার সমান 2টা ভাগে ভাগ হবে, তারপর আবার সমান 2টা ভাগে ভাগ হবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এই কথাগুলো বলা হয়েছে। এবার আসো হচ্ছে সব জুসপোর কিন্তু একই রকম হয় না। বুঝতে পারছো? জুসপোরের সাইজ কিরকম তার উপর ভিত্তি করে আমাদের জুসপোর গুলো 2টা ক্যাটাগরির হয়। একটা হচ্ছে মাইক্রো জুসপোর, মানে যেগুলো হচ্ছে ছোট সাইজের, আর একটা হচ্ছে মেগা জুসপোর, যেগুলো হচ্ছে বড় সাইজের। ওকে। তো বুঝতেই পারতেছো, তুমি যদি চিন্তা করো, এটা ধরো আমাদের একটা জুস পোরাঞ্জিয়াম, তাই না? আমাকে বলো তো, তুমি এখানে বেশি মাইক্রোস্পোর পাবা নাকি বেশি ম্যাক্রোস্পোর পাবা? আমি যদি ম্যাক্রোস্পোর রাখি তাহলে কিন্তু বেশি ম্যাক্রোস্পোর পাওয়া হয়তো সম্ভব না, তাই না? বেশি ম্যাক্রোস্পোর আমি এখানে পাইতে পারবো না, কারণ ম্যাক্রোস্পোর গুলো অলরেডি সাইজে ভাই বড় বড়, তাই না? আর আমি যদি মাইক্রোস্পোরের যে কথা চিন্তা করি, সেগুলো তো সাইজে ছোট, তারা তো বেশি জায়গা নিবে না, তাই না? তো আমি চাইলে একটা কোষের মধ্যে অনেকগুলা মাইক্রোস্পোর রাখতে পারি। রাইট? এরকম ভাবে আমরা অনেকগুলা মাইক্রোস্পোর কিন্তু রাখতে পারবো। এই জন্য মাথায় রাখবা যে ম্যাক্রোস্পোরের সাইজ বড় কিন্তু সংখ্যা কম, এবং মাইক্রোস্পোরের সাইজ ছোট কিন্তু সংখ্যা বেশি। এখানে কিন্তু বলা আছে দেখো, যে ক্ষুদ্রাকৃতির যে স্পোর গুলা আছে, সেগুলো হচ্ছে একটা জুস্পোরাঞ্জিয়াম থেকে 8 থেকে 32টা
তৈরি হতে পারে। ওকে, বেশি সংখ্যায়। আর বৃহদাকৃতির বা মেগা জুস্পোর যেগুলো আছে সেগুলো হচ্ছে মাত্র 1 থেকে 4টা তৈরি হতে পারে, কারণ সে বেশি জায়গা নিয়ে বসে আছে। আচ্ছা, এখানে আইসপোর্ট বলে একটা কথা লেখা আছে, তাই না? সো মাইক্রোজুস মাইক্রোজুস পরে আইসপোর্টটা কোষের মাঝখানে থাকে, এবং মেগাজুস পরে আইসপোর্টটা কোষের সামনের দিকে থাকে। এখন আইসপোর্ট মানে কি? একটা সময় মনে করতাম যে আইসপোর্ট হচ্ছে মনে হয় নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, বাট না। আইসপোর্ট কিন্তু জাস্ট একটা লাইট সেন্সিটিভ পিগমেন্ট। বুঝতে পারছো? মানে সে হচ্ছে আলো দেখতে পারে। আমরা কিন্তু বলছিলাম যে এই জুস গুলো কি, 4 ফ্লাজার বিশিষ্ট, মানে সচল, তাই না? সে কিন্তু পানিতে সাঁতার কাটতে পারবে। এখন সাঁতার কেটে আমি কোন ডিরেকশনে যাব সেটা তো বুঝতে হবে, তাই না? তো আমি সবসময় হচ্ছে আলোর ডিরেকশনে যাওয়ার চেষ্টা করব, এটাকে আমরা ফটোট্যাক্সিস বলি। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এরকম ভাবে একটা মেকানিজম থাকা দরকার, আমি আলো দেখে চিনতে পারবো। ওকে, আর তার তো চোখ নাই, চোখ দিয়ে যে আলো দেখবে এরকম তো কোনো অপশন নাই। তো এই জন্য আমরা এটাকে কিন্তু আই স্পট বলি। আই বলার একটাই কারণ যে আমি তো চোখ দিয়ে আলো দেখতে পারি, ওরা ওদের ক্ষেত্রে এই জিনিসটা সেই চোখের মতো কাজ করে। জাস্ট এটা এইভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, জুস পোরের বৈশিষ্ট্য কিরকম হইতে পারে? এই জুস পোর গুলো কিরকম হয় বলতো? এটা হচ্ছে অনেকটা নাশপাতি আকৃতির হয়, জাস্ট একটু মাথায় রাখবা, তোমরা নিশ্চয়ই নাশপাতি দেখছো না, এরকম ভাবে অনেকটা দেখতে হয়, তাই না? আচ্ছা, আমি আঁকতেছি কেন, আমার কাছে তো ছবি আছে। এই যে দেখো, নাশপাতি আকৃতি, তাই না? যদিও দেখে নাশপাতি মনে মনে হচ্ছে না, জাস্ট আমাদের এরকম ভাবে মাথায় রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কি 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 কথা বলা হয়েছে দেখি আমরা। ফিগারটা পরে এক্সপ্লেন করে দিচ্ছি, আগে আমরা এখানে কথাগুলো দেখি। হ্যাঁ। তো এটা তৈরি হওয়ার পর একটা ভেসিকল দ্বারা পরিবেষ্টিত হয়, এবং জুস্পোরানজাইমে প্রাচীরের গায়ে ছিদ্র তৈরি করে সেটা বের হয়ে আসে, এবং বের হয়ে সেটা মুক্তভাবে ভাসতে থাকে। 2 থেকে 6 দিন ভাসার পর সেটা হচ্ছে কোনো বস্তুর সাথে সেটা লেগে থাকে। লেগে সেটা হচ্ছে ফ্লাজেলা বিহীন হয়ে যায়, ফ্লাজেলা এসে নষ্ট করে ফেলে। ওকে, এবং সেটা চারদিকে হচ্ছে একটা প্রাচীর গঠন করে, যতক্ষণ না সেটা হচ্ছে অঙ্কুরিত হয়ে নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করতে পারতেছে। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি বিষয়টা। যদি আমাদের এরকম অনুকূল পরিবেশ না থাকে, ধরলাম কোনো কারণে হচ্ছে পানির ভেতরে অক্সিজেন কম, অথবা ধরো পানির ভেতরে অন্য বিভিন্ন প্রজাতির শৈবাল সেখানে বসে আছে, অক্সিজেনের জন্য একটা ডিপ্রাইভেশন তৈরি হচ্ছে, অথবা ধরলাম মেঘলা পরিবেশ, আলো নাই, এরকম হইতে পারে। তো যে কোনো প্রতিকূল পরিবেশে এই জুস গুলা কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য তার বাইরে আমাদের প্রাচীর তৈরি করতে পারে। প্রাচীর তৈরি করার মাধ্যমে সে হচ্ছে ওই যে অ্যাপ্লানোস্পোর বা হিপনোস্পোরে কনভার্ট হয়ে যেতে পারে। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লানোস্পোরে সে কনভার্ট হয়ে যেতে পারে। হুম, অথবা সে একাই নিটেও তৈরি করতে পারে, ইভেন সে হিপনোস্পোরও তৈরি করতে পারে। বাট কমনলি সে হচ্ছে মেনলি এই অ্যাপ্লানোস্পোরই মেনলি তৈরি করে, মানে জুস পরে পরে কমনলি জুস পর, এরপর কিন্তু অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে রেস্টিং স্পোরের কথা বলা হয়েছে। আসলে এই যে আমরা যে বলতেছি না একাইনিটি, একাইনিটিও কিন্তু আসলে ওই প্রোটোপ্লাস্টের মধ্যে খাবার জমা হওয়ার পরেই সে কি করে, সে হচ্ছে তার বাইরে প্রাচীর তৈরি করে ফেলে। বুঝতে পারছো? তার মানে একাইনিটি এক ধরনের রেস্টিং স্পোর। এভাবে মাথায় রাখতে পারো, অনুকূল পরিবেশে প্রাচীর বিদীর্ণ করে সেটা বের হয়ে আসবে, নতুন ফিলামেন্ট তৈরি করবে। কয়টা অবভিয়াস কথা। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু ফিগারটা দেখার চেষ্টা করি, ফিগার আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার নাই। যদি ধরো হচ্ছে দুর্ভাগ্যক্রমে কখনো এখান থেকে সিকিউ চলে আসে, তো তখন আমরা হচ্ছে এই ছবিটা আঁকতে পারি। তো এখানে আমরা জাস্ট একটা সিঙ্গেল কোষ নেওয়ার চেষ্টা করছি। ধরো এই কোষটা দেখতে এরকমই ছিল, এখন কি হয়েছে, এখান থেকে হচ্ছে নতুন করে অনেকগুলা স্পোর তৈরি হয়ে গেছে। ওই যে আমরা দেখছিলাম 1 থেকে 32। তো চিন্তা করে যে এই সব স্পোর গুলা দেখতে পারছো, এখানে কিন্তু আমি 4টা প্লাজেলা একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি। হ্যাঁ, 4টা প্লাজেলা একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি। এরা আলটিমেটলি কোন একটা সলিড স্ট্রাকচারে যাবে, স্ট্রাকচারে যে এসে সেখানে বসে যাবে। বসে যাওয়ার পর তার এই ফ্লাজেলা গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দেখছো এই যে ফ্লাজেলা গুলো কিন্তু এখানে আর নাই, এবং তার বাইরে কি হবে, একটা প্রাচীর তৈরি হবে, তাই না? সে ওয়েট করতে থাকবে কখন আমি ফিলামেন্টটা কনভার্ট হব। তারপর সেটার মধ্যে মাইটোসিস বিভাজন হয়ে সে আস্তে আস্তে 2 কোষে কনভার্ট হয়, তারপর 4 কোষ, তারপর 8 কোষ, এরকম করে সে এরকম বহু কোষে একটা ফিলামেন্ট তৈরি করে ফেলতে পারে। তো এই হচ্ছে একটা বেসিক মেকানিজম। আচ্ছা, তাহলে মোটামুটি গেল। এরপর চলে আসো ভাই যৌন জনন। ঠিক আছে, আমরা তো বলছিলাম ইউলোথ্রিক্সকে একটা হেটারোথ্যালিক, তাই না? হেটারোথ্যালিক বা ওই যে আইসোগ্যামাসের মধ্যে আমরা পড়ে ফেলছি না, আইসোগ্যামের মধ্যে আমরা পড়ে ফেলছি যদিও। আচ্ছা, এই যে দেখো এখানে লেখাও আছে, আইসোগ্যামি আইসোগ্যামাস কিন্তু সেম, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আচ্ছা, তো এখানে আমরা এটাও আলোচনা করছিলাম, হোল ফাস্ট বাদে বাকি কোষগুলার কিন্তু স্পোরাঞ্জিয়ামও হওয়া সম্ভব, গ্যামেটানজিয়ামও কিন্তু হওয়া সম্ভব। এরকম না যে কোনোটা শৈবাল শুধুমাত্র স্পোরই তৈরি করতে পারে, কোনোটা শৈবাল শুধুমাত্র গ্যামেটে তৈরি করতে পারে, এরকম না। শৈবালের বডিতে যেমন স্পোরাঞ্জিয়ামও থাকে, তেমনি গ্যামেটেনজিয়ামও কিন্তু পাওয়া যায়। ওকে, যে এখানে কিন্তু বলা হয়েছে যে
কোনো একটা হোলফাস ছাড়া অন্য যে কোনো কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে 8 থেকে 64টা অপত্য প্রোটোপ্লাস্ট তৈরি করতে পারে। এগুলো কিন্তু পরবর্তীতে গ্যামেটে রূপান্তর হবে। তাহলে একটু সংক্ষেপে মাথায় রাখি, স্পোর তৈরি হতে পারে 1 থেকে 32, আর গ্যামেট তৈরি হতে পারে 8 থেকে 64। ওকে, একটু মাথায় রাখবা। আচ্ছা, এই দেখো এখানে নাশপাতি আকারে গ্যামেট তৈরি হবে, মানে আমরা স্পোরটাকেও দেখছিলাম নাশপাতি আকার, গ্যামেটটাকেও দেখতেছি নাশপাতি আকার। দেখছো সাইজটা কিন্তু সিমিলার, শেপটা কিন্তু সিমিলার। ওকে, সাইজ সিমিলার না, সাইজ একটু ছোট হয়, শেপটা সিমিলার। হ্যাঁ, তাই না? যে বলা বলা আছে, দেখো গ্যামেট গুলো কিন্তু জুস্পোর থেকে কিছুটা ছোট হয়, কিন্তু আকৃতি কিন্তু সেম, নাশপাতি আকার। আচ্ছা, এদের আই স্পট বেশ আহ, অত্যন্ত স্পষ্ট, আলোক সংবেদী পিগমেন্ট যেটা। হ্যাঁ, এবং এটা কিন্তু সিমিলার ওয়েতেই কিন্তু কি করে, এটা সিমিলার ওয়েতেই হচ্ছে আমি বলবো যে বংশ বিস্তার করার চেষ্টা করে, যা এখানেও কিন্তু কি হবে, এটা ভেসিকল ফাটায় ফাটায় বের হয়ে আসে। হ্যাঁ, যে গ্যামেট এনজিমে তারা তৈরি হয়েছে, বুঝতে পারছো? এবং এটা ওই যে সিমিলার ভাবে মুক্তভাবে সাঁতার কাটে, তাই না? এখানে জাস্ট একটা পার্থক্য কি, একটা পার্থক্য হচ্ছে এদের মধ্যে নিষেক হবে। তাই তো, স্পোর এবং গ্যামেটের মধ্যে মেইন পার্থক্য কি? স্পোর নিষেক হয় না, নিষেক ছাড়াই সে হচ্ছে নতুন করে উদ্ভিদ তৈরি করতে পারে, নতুন করে শৈবালটা তৈরি করতে পারে। গ্যামেট নতুন করে শৈবাল তৈরি করার জন্য অবশ্যই অন্য একটা গ্যামেটের সাথে মিলতে হবে, তাই না? এখানে যেহেতু আইসোগ্যামি হচ্ছে, আইসোগ্যামাস প্রকৃতি যেহেতু, তাই দুইটা সিমিলার টাইপের গ্যামেট একসাথে মিলিত হয়ে নতুন একটা জাইগোট তৈরি করবে, সেখান থেকে আমাদের ফিলামেন্টটা তৈরি হবে, তাই না? আচ্ছা, তো এখানে, হ্যাঁ, এই কথাগুলো এখানে লেখা আছে কিন্তু। হ্যাঁ, যে দেখো দুইটা ভিন্ন ফিলামেন্ট থেকে আমাদের ভিন্নধর্মী গ্যামেট তৈরি হবে, তারা একীভূত হয়ে আমাদের ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। জাইগোটটা দেখছো 4 ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে গ্যামেট গুলো কত ফ্লাজেলার হবে? গ্যামেট গুলো কিন্তু অবশ্যই 2টা ফ্লাজেলা হবে। দুইটা ভিন্ন ভিন্ন গ্যামেটের দুইটা দুইটা করে ফ্লাজেলা মিলে কিন্তু 4টা ফ্লাজেলা হচ্ছে, তাই না? স্পোরে কিন্তু নিষেক হওয়ার দরকার ছিল না, এই জন্য স্পোরে অলরেডি 4টাই ফ্লাজেলা ছিল। বাট গ্যামেটে নিষেক হওয়ার দরকার, এই জন্য গ্যামেটের মধ্যে ফ্লাজেলার সংখ্যা অর্ধেক, 2টা। মনে থাকবে না এভাবে সহজে? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখো ওই যে আগের কথা এখানে লেখা আছে, মানে স্পোরের মধ্যে আমরা যা পড়ছিলাম যে ফ্লাজেলা বিহীন হয়ে পুরো প্রাচীর এখানে তৈরি হবে। হ্যাঁ, সে হচ্ছে ওয়েট করবে কখন ভাই আমার নিষেক হবে, আমার তো কোষ বিভাজন কখন শুরু হবে, তাই না? আচ্ছা, তো বিশ্রামকাল যখন শেষ হয়ে যাবে তখন এটার মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। সো স্পোর তৈরির সময় কিন্তু কোথাও আমরা মায়োসিস দেখি নাই। হ্যাঁ, তার মানে ওখানে ওটা হচ্ছে যৌনক্রমে তেমন ভূমিকা রাখে না। তবে এখানে অবশ্যই মায়োসিস কোষ বিভাজন হইতে হবে, কারণ গ্যামেট গুলা কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়, জাইগোট সবসময় ডিপ্লয়েড হয়, এই কথা অবশ্যই মাথায় রাখবা। ওকে, দেখো যে 4 থেকে 16টা আমাদের হ্যাপ্লয়েড জুস পর এখানে তৈরি হয়, তাই না? হ্যাপ্লয়েড জুস পর আবার কেমনে হয়, আমরা না জুস পর উপরে দেখে আসলাম? হ্যাঁ, সেটা তো ডিপ্লয়েড ছিল, এটা আবার হ্যাপ্লয়েড কেন বলতেছি, কারণ এই জুস পর গুলো আসলে নিষেকের পরে তৈরি হয়েছে। বুঝছো? তুমি যদি ফিগারটা খেয়াল করে দেখো, ফিগারটা একটু খেয়াল করো, দেখো এই যে আমরা কি করছি বলতো, এই যে ভেসিকল ফাটায় আমি বের হয়ে আসছি, এই যে আমাদের গ্যামেট গুলো এই পাশ থেকে আরেকটা গ্যামেট আসলো, এরা যে কি হইলো, মিলন হইলো, তাদের নিষেক হইলো, নিষেকের পরে এই যে আমাদের 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোটটা তৈরি হলো। তারপর আমি কি করলাম, ফ্লাজেলা গুলোকে বাদ দিয়ে আমি পুরো প্রাচীর বেষ্টিত হয়ে গেলাম, আমার মধ্যে মায়োসিস কোষ বিভাজন হইলো। ঠিক আছে, মায়োসিস কোষ বিভাজন হওয়ার পরে আমার যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো তৈরি হলো, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো আসলে এক একটা জুস পরে কনভার্ট হয়ে যায়, তাই না? তুমি যদি হচ্ছে মানুষ বা প্রাণীদের কথা চিন্তা করো, সেখানে একবার নিষেক মানে একটা জীবী তৈরি হচ্ছে, তাই না? একবার নিষেক হওয়া মানে কি একটা জীবী তৈরি হয়। বাট উদ্ভিদ, বিশেষ করে শৈবালের মধ্যে এমন হয় না। একবার নিষেকে একটা শৈবাল তৈরি হয় না, একবার নিষেকে নিষেকে অনেকগুলা শৈবাল তৈরি হয়। কেমনে সম্ভব হয়? নিষেকের পরে পরে যে আমাদের এক কোষে জাইগোট যে তৈরি হয়, এই এক কোষে জাইগোটে যে নিউক্লিয়াস গুলো তৈরি হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস সেপারেট সেপারেট জুস পরে কনভার্ট হয়ে যাবে, দেখছো? প্রত্যেকটা নিউক্লিয়াস এখানে সচল জুস পরে কনভার্ট হয়ে যায়। ওকে, সচল জুস পরে কনভার্ট হয়ে যায়। এই জুস পোর গুলো আবার আগের মেকানিজমে সে হচ্ছে সাঁতার কাটবে, তাই না? সাঁতার কাটার পর কোনো দৃঢ় অবলম্বনে যে সেখানে অবস্থান করবে, প্রাচীর বেষ্টিত হবে, অনুকূল পরিবেশে ফিলামেন্ট গঠন করবে। আগের জিনিসটা আবার কন্টিনিউ হয়। কথা কি বুঝা গেছে? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এই কথাগুলো হয়তো এখানে বলা আছে, যে 4 থেকে 16টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এটা হচ্ছে জুস পট তৈরি করলো। ঠিক আছে, এই কথাগুলো মনে হয় আমরা বলে ফেলছি না? হ্যাঁ। আচ্ছা, ইউলোথ্রিক্স এর জীবন চক্রটা কিরকম হয়? হ্যাপ্লন্টিক টাইপের হয়। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো ভাই, হ্যাপ্লন্টিক কি আর ডিপ্লন্টিক কি? হ্যাপ্লন্টিক মানে হচ্ছে বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনুর একটা
অল্টারেশন ঘটবে, একটা যৌনক্রম ঘটবে। তো গ্যামেটোফাইটিক যৌন তো মেনলি বুঝি, তাই না? গ্যামেটের কথা হয়তো এখানে বলা হচ্ছে, গ্যামেট সৃষ্টিকারী কোষগুলোর কথা বলা হচ্ছে। আর স্পোরোফাইটিক যৌন মানে স্পোর সৃষ্টিকারী বা ডিপ্লয়েড অবস্থার যৌনগুলোর কথা এখানে বলা হচ্ছে। ওকে, বুঝতে পারছো? তো মেইনলি এখানে আমাদের হ্যাপ্লয়েড কোষগুলো হয়, বা হ্যাপ্লয়েড অবস্থাটা হয় বহুকোষী, আর ডিপ্লয়েড অবস্থাটা হয় এককোষী। হ্যাঁ, অনেকগুলা এন 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 এন, একটা মাত্র টু এন, এভাবে মনে থাকবে না? আচ্ছা, আর তুমি যদি ডিপ্লয়েড এর কথা চিন্তা করতে চাও, জাস্ট উল্টা করে দিলেই হয়। কিন্তু দেখছো এখানে আমাদের ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক যৌনটা হয় বহুকোষী, আগে আমরা দেখছিলাম এককোষী। আর হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক যৌনটা হয় এককোষী, আগে কিন্তু আমরা দেখছিলাম বহুকোষী। ওকে, এটাকে আমরা ডিপ্লন্টিক জীবনচক্র বলি। তো আসলে ডিপ্লন্টিকটাই বেশি কমন। গ্যামেটোফাইটিকটা নর্মালি এককোষী হয়, স্পোরোফাইটিকটা নর্মালি বহুকোষী হয়। তো আমাদের ইউলোথ্রিক্সে মনে হয় একটু ব্যতিক্রম, না একটু ঝামেলা। তো ডিপ্লন্টিক জীবন চক্রটা কই পাওয়া যায়? এই যে ফিউকাস এবং সার্গাসাম, তাই না? হ্যাপ্লয়েন্টিক তো অবশ্যই আমাদের ওই ইলোথ্রিক্সেই পাওয়া যায়। ডিপ্লন্টিকটা চাইলে তোমরা একটু মনে রাখতে পারো। আচ্ছা, পামেলা দশা আমাদের আজকে দিনের শেষ পড়া। সো পামেলা দশার মধ্যে আমি আসলে কি পাচ্ছি, এটা একটা স্পেশাল স্পেশাল কেস। নর্মালি এটা সব সময় হয় না, কারণ আমরা জানি ও প্রতিকূল পরিবেশেও কিন্তু টিকে থাকতে পারে, তাই না? অ্যাপ্রোনোস্পোর, হিপনোস্পোর, ওই যে একাইনিটের কথা আমরা পড়ছিলাম, তাই না? সো এটা বেশ রেয়ার, অল্প কয়েকটা প্রজাতির মধ্যে এরকম দেখা যায়। দেখো এখানে কি বলা হয়েছে যে প্রতিকূল পরিবেশে, স্পেশালি শুষ্ক পরিবেশে যখন সে পানি পায় না, তাই না, তখন তার জুস স্পোর গুলো বা গ্যামেট গুলো সাঁতার কাটবে কিভাবে, তাই না? তখন সে কি হয় বলতো, তার প্রোটোপ্লাজমটা বিভাজিত হয়ে প্রাচীরের মধ্যে জিলাটিনে আবদ্ধ হয়ে যায়, যাতে সে শুকিয়ে শুকিয়ে মারা না যায়। এই অবস্থাকে আমরা কি বলতেছি বলতো? পামেলা দশা। হ্যাঁ, এটা মাথায় রাখতে পারো। নর্মালি কোথায় কোথায় এটা পাওয়া যায় বলতো? ক্ল্যামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্স এটা পাওয়া যায়। ক্যালক্লাইমাইডোমোনাস একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, হ্যাঁ, যে এটা নর্মালি কখন হয়? যখন আবাসস্থলে পানির অভাব দেখা যায়, তখনই কিন্তু আলটিমেটলি এই পামেলা দশাটা পাওয়া যায়। ওকে, সো এখান থেকে আর তেমন বর্ণনা পড়ার দরকার নাই। সো আজকে লেকচার এই পর্যন্তই। আচ্ছা, বেশি পড়া তো নাই না? আচ্ছা, অল্প করে তাহলে পড়াই দিই নাকি? হ্যাঁ, অনলাইন ক্লাস, সেটা তো পজ করে দেখতেই পারবা নাকি? আচ্ছা, সমস্যা নেই, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আম, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমি আসলে কি কি জিনিস পাচ্ছি? দুই রকমের ভূমিকা অবশ্যই আছে, উপকারী ভূমিকা এবং অপকারী ভূমিকা। প্রথমে যদি আমাদের উপকারী ভূমিকার মধ্যে দেখি, সে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করতেছে। আমরা কিন্তু অলরেডি বলেই আসছে যে শতকরা 60% অক্সিজেন সালোক সংশ্লেষণের মাধ্যমে এই শৈবাল গুলাই বায়ুমণ্ডলে যোগ করছে, তাই না? তো সেই সেই কথাটা এখানে বলা হয়েছে, তাই না? প্রথম সালোক সংশ্লেষণ কিন্তু নীলাভ সবুজ শৈবাল গুলোই শুরু করছে, এরপর অন্যান্য শৈবাল গুলো সালোক সংশ্লেষণ করা শুরু করলো। এরপর বিভিন্ন উন্নত উদ্ভিদ আসলো, তারা করা শুরু করলো। ওকে, যেটা বর্তমান পর্যায়ে আমাদের অক্সিজেনটাকে নিয়ে আসে, সেটা শতকরা কত? 20.94%, তাই না? তোমাদের কেমিস্ট্রি বইয়ের ভিতরে হয়তো এই কথাটা লেখা আছে। মাটিতে নাইট্রোজেন সে সংবন্ধন করতে পারে। আমরা যখন ব্যাকটেরিয়া পড়তেছিলাম তখন মনে হয় এসিপি দিয়ে এই নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া গুলো আমরা পড়ছিলাম, তাই না? এসিপি দিয়ে কি মনে রাখছিলাম বলতো? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম এবং সিউডোমোনাস। ঠিক আছে? সো এখানে আমাদের এরকম তিনটা তিনটা শৈবাল আমরা পাবো, তারা হচ্ছে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, নাইট্রোজেন জমা করতে পারে। হ্যাঁ, এটা আমরা অ্যানা দিয়ে মনে রাখতে পারি। অ্যানাবেনা, নস্টক, আর হচ্ছে আউলোসেরা। আউলোসেরা। ওকে, অ্যানাবেনার অ্যানা দিয়ে কিন্তু সহজে মনে রাখা যায় নাকি? হ্যাঁ, মানে শর্টেরও শর্ট। এ দিয়ে অ্যানাবেনা নিজে, এন দিয়ে নস্টক, আর এই দিয়ে কি? আউলোসেরা। হ্যাঁ, সঠিক উচ্চারণ কি অলোসেরা নাকি? যাই হোক, হোক। আচ্ছা, সো এগুলো একটু মাথায় রাখতে পারো। এবং এখানে আরো কিছু কথা লেখা আছে যে অ্যানাবেনা অ্যাজোলি, এটা কথা লেখা আছে যে এটা হচ্ছে অ্যাজোলার অভ্যন্তরে, অ্যাজোলার অভ্যন্তরে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। ওকে, জাস্ট একটু মাথায় রাখতে পারো। তো ধানের জমিতে যদি কখনো অ্যাজোলা নামক ফার্ন জন্মায়, তাহলে সেইটাকে কিন্তু আগাছা মনে করে কাটা যাবে না। আমরা তো নর্মালি হচ্ছে আগাছা গুলোকে কেটে বাদ দিয়ে দিই, কারণ আগাছা কি করে? মাটি থেকে পুষ্টি উপাদান শুষে নিজেরা হচ্ছে গ্রো করার চেষ্টা করে, তাই না? আমার ফসলটাকে সে গ্রো হতে দেয় না। যখন আমি যদি কোনো এইরকম অ্যাজোলা
তৈরি হইতে দেখি, সেই অ্যাজোলাকে আমি কাটবো না, কারণ এই অ্যাজোলা কি করে, এই অ্যাজোলা হচ্ছে মাটিতে নাইট্রোজেন যোগ করে, পুষ্টি উপাদান যোগ করে। হ্যাঁ, বুঝতে পারছো কথাটা কিভাবে যোগ করে? তার ভেতর হচ্ছে এই অ্যানাবেনা অ্যাজোলি জন্মাইছে। সেই অ্যাজোলি কিন্তু কাজটা করতেছে। আচ্ছা, এবার হচ্ছে পরিবেশ দূষণ সে রোধ করতে পারে, কারণ সে পরিবেশে অবশ্যই কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে এবং পরিবেশে ত্যাগ করতেছে অক্সিজেন, কোয়াইট অবভিয়াস কথা আমরা জানি। সে উৎপাদক হিসেবে কাজ করতেছে, তাই না, সালোক সংশ্লেষণ করতেছে। সে বায়োফুয়েল হিসেবেও কিন্তু কাজ করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বায়োফুয়েল বা আমরা এটাকে বায়োডিজেলও কিন্তু বলতে পারি। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন উম, কোন শৈবালকে নর্মালি ইউজ করা হয়? বট্রিকক্কাস ব্রাউনিয়াই। ওকে, পট্রিকক্কাস ব্রাউনিয়া, একটু ভালো করে মাথায় রাখবা। হ্যাঁ, এবং এটাকে আমরা আর কি নামে রাখতেছি বলতো? এটাকে মেনলি আমরা বলতে পারি সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। তাহলে ফার্স্ট জেনারেশন কোনটা? ফার্স্ট জেনারেশন হচ্ছে এই যে আমাদের পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম অয়েলকে আমরা ফার্স্ট জেনারেশন বলতেছি, কারণ বায়োফুয়েল বলতে আমরা সেটাকে ইউজ করতে চাই। বাট আমরা জানি এগুলা কিন্তু লিমিটেড, তাই না, অসীম না। হ্যাঁ, সোলার এনার্জির মতো চিরকাল ধরে আমরা কিন্তু এই ধরনের সোর্স পাবো না। এই জন্য এটার বিকল্প হিসেবে আমি চিন্তা করি হচ্ছে এই শৈবাল থেকে পাওয়া সোর্স গুলা। ওকে, আচ্ছা। তারপর ধর গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমাদের বেশ কিছু নীলাভ সবুজ শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, নীলাভ সবুজ শৈবাল কি করে, যে ফাইকোবিলিন প্রোটিন সে কি করে, ধারণ করে, তাই না? এই ফাইকোবিলিন প্রোটিন গুলো কি করে, দৃশ্যমান আলোর বাইরের আলোক রশ্মি শোষণ করে। তাহলে এইটা দিয়ে আসলে আমাদের সাবমেরিনের কি সম্পর্ক হইলো? চিন্তা করে দেখো, এই যে রাশিয়ান সাবমেরিন বা চাইনার সাবমেরিন, হ্যাঁ, এরা কিভাবে হচ্ছে অন্য সাবমেরিনকে ট্র্যাক করে বলতো? সাবমেরিন গুলো সবসময় নিজেকে ক্যামোফ্লজ করার চেষ্টা করে যাতে কোনো রাডার তাকে ধরতে না পারে। বাট এই যে আমাদের নীলাভ সবুজ শৈবাল, এরা কি করে, এরা হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে সেগুলোকে বিকিরণ করতে থাকে। ঠিক আছে, এই বিকিরণের জন্য আমাদের সাবমেরিনের অবস্থানগুলা নির্ণয় করাটা ইজি হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু ইজি করে দিই। ধরো তুমি ম্যাপ দেখতেছো, রাডারে তুমি দেখতেছো, সব জায়গা থেকে আমি মোটামুটি একরকমের সিগন্যাল পাচ্ছি। বাট কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কি, আমাদের এই যে নীলাভ সবুজ শৈবাল, তার আলোগুলা সুন্দর মতো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আলোগুলা ঠিকভাবে দেখা যাচ্ছে না। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তো কেন দেখা যাচ্ছে না বলতো? কারণ সেখানে সাবমেরিনটা আছে। এই সাবমেরিন কি করতেছে বলতো? ওই নীলাভ সবুজ শৈবালের কাছাকাছি অবস্থান করতেছে। এই যে এই কথাগুলো এখানে লেখা আছে দেখো, পানির নিচে গোয়েন্দা সাবমেরিন হতে বিকিরিত বিভিন্ন রকমের রশ্মি এরা শোষণ করে নেয়। ওকে, এবং শোষিত রশ্মির পরিমাণ থেকে আশপাশের গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানা যায়। যে যদি আলোক রশ্মি শোষণ করে নেই, আমি তো একটু ডিম হয়ে যাব, তাই না? যেখানে আলো কমে গেল সেখানে সাবমেরিন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এটা তোমরা অনলাইন থেকে একটু ভালো করে ডকুমেন্টের আকারে দেখতে পারো কিন্তু। আচ্ছা, সমুদ্রের মাছের অবস্থানও কিন্তু এখানে নির্ণয় করা সম্ভব হইতে পারে। নট সো ইম্পর্টেন্ট। মাটির বয়স নির্ণয়, তোমরা নিশ্চয়ই কার্বন ডেটিং এর কথা শুনছো, তাই না? কার্বন ডেটিং এর জন্য ডায়াটম শৈবালকে অনেক কমনলি ইউজ করা হয়। কার্বন ডেটিং এ মিলে কার্বন 14 আইসোটোপ ইউজ করা হয়। এই যে তোমরা শুনছো না, যে ডাইনোসরের কোনো ফসিল আবিষ্কার করা হলে সেটা কত বছর পুরনো, সেটা কেমনে সে দেখিয়ে বোঝা যায়, মিললে কার্বন ডেটিং এখানে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মানুষের খাদ্য হিসেবেও কিন্তু খাওয়া হয়, যেমন ধর হচ্ছে আলবা, ল্যাকচুকা, তারপর হচ্ছে ক্লোরেলা, এগুলা কিন্তু খাওয়া যাইতে পারে। পশু খাদ্য হিসেবে ইউজ করা যেতে পারে, যেমন ধর হচ্ছে ল্যামিনারিয়া, স্যাকারিনা, অ্যালারিয়া, রোডিমেনিয়া। ঠিক আছে, এগুলা কিন্তু মুখস্থ করার দরকার নেই, তোমার যতটুকু মনে থাকে তুমি লিখবা। ঠিক আছে, উপকারী অপকারী ভূমিকা কখনো মুখস্থ করতে যাবা না। তুমি টাইটেল গুলা মনে রাখবা, হেডিং গুলা মনে রাখবা, এরপর তুমি বানায় চানায় লিখতে পারবা। হ্যাঁ, নাম লিখতে পারলে তো অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট, তোমার টিচার তো অবশ্যই খুশি হবে, বুঝে ফেলবে যে এই ছেলেটা চাপা মারতেছে না, বা এই মেয়েটা হচ্ছে গুটিবাজি করতেছে না, তাই না, সে পড়াশোনা করে আসছে, তাই না? বাট এটাও আমরা আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্টের পক্ষে এত কিছু মনে রাখা, এত কিছু পড়া কিন্তু সম্ভব না, তাই না? আচ্ছা, তোমার যতটুকু সম্ভব তুমি ততটুকুই পড়বা, মনে রাখবা। আচ্ছা, শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যানো ফিল্টার জিনিসটা কি? ন্যানো ফিল্টার হচ্ছে এমন এক ধরনের ছাঁকনি যেটা আমাদের বডির বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ছেকে ফেলে। ঠিক আছে, রাইট? ওকে, যার ফলে পানিটা কি হয় বলতো, সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়। তার মানে আলটিমেটলি আমাদের পানি থেকে ফোটানোর পরে কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। সেগুলাকে ফিল্টার আউট করার জন্য কিন্তু ন্যানো ফিল্টার ইউজ করা যেতে পারে। এই কাজে পিতোফোরা অনেক কমনলি ইউজ করা হচ্ছে বর্তমানে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
ওকে, এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে পড়বা। তুমি হচ্ছে আমার নোটটা দেখলেই বুঝতে পারবা বস যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। আচ্ছা, অপকারী ভূমিকায় আসো। অপকারী ভূমিকায় আসো। প্রথমে কি, ওয়াটার ব্লুম। ওকে, আমি মনে হয় ভুল লিখছি, তারাও ওয়াটার ব্লুমস এর সৃষ্টি করতে পারে। তো ওয়াটার ব্লুম বলতে আসলে কি বোঝায়, তুমি যদি এইভাবে চিন্তা করো যে ধরো একটা জলাশয়ের ভিতরে অনেক বেশি পরিমাণ শৈবাল জন্মাইলো, তাই না? এখন এই শৈবাল গুলো কি করে বলতো, তারা তো সালোক সংশ্লেষণ করবে, তাই না? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন ত্যাগ করবে, ভেরি গুড। তারা কিন্তু একই রকম ভাবে অক্সিজেন শোষণও করে। তার মানে সে কিন্তু জলাশয়ে অক্সিজেনের ডিপ্রাইভেশন তৈরি করতে পারে, তাই না? অথবা সে ধরো বিভিন্ন নিউট্রিয়েন্টস কিন্তু শোষণ করে। তো তুমি চিন্তা করো, তুমি তো জলাশয়ের ভিতরে শৈবাল চাষ করবে না, তুমি তো মাছ চাষ করবা। দেখা যেতে পারে কি, আমি মাছের জন্য যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা শৈবাল নিয়ে যাচ্ছে, তাই না? শৈবাল শোষণ করে ফেললো। অথবা এরকম হতে পারে আমি যে আহ, যে পরিমাণ আমি মাছের পোনা পানির মধ্যে ছাড়লাম, সেই পোনাগুলো দেখা যাচ্ছে যে বড় হচ্ছে না ঠিকভাবে, অথবা বাঁচতেছে না, মারা যাচ্ছে। কেন? কারণ তার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সেই পানির মধ্যে নাই। বুঝতে পারছো? এই ঘটনাকে আমরা একসাথে কি বলতেছি বলতো, ওয়াটার ব্লুম বলতেছি। তো এখানে কিন্তু সেই জিনিসটা কথা আমরা দেখতেছি, দেখো যে পুকুর বা জলাশয়ের ভিতরে পুষ্টির পরিমাণ যদি বেড়ে যায়, তার কারণে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যা বেড়ে যেতে পারে। এবং সেটা কি করে আলটিমেটলি হচ্ছে নিজের সংখ্যা বৃদ্ধি করে এই অতিরিক্ত পরিমাণ পুষ্টিকে কমায় ফেলে, তাই না? রাইট? এটা একটু মাথায় রাখতে পারো। তাহলে এতে জলাধারের পানি অবশ্যই দূষিত হবে এবং খাবার এবং ব্যবহারের অনুপযোগী হয়, ওই জলাধারের মাছ মরে যায়। ঠিক আছে? এবং সেটা হচ্ছে অবশ্যই আমাদের জন্য নট সো গুড। আচ্ছা, এটা 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 আসলে কোন কোন শৈবালের জন্য হয় বেশিরভাগ সময়? এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবালের মধ্যে দেখা যায় যে নস্টক, তারপর হচ্ছে অসিলাটোরিয়া, হ্যাঁ, এইসবের মধ্যে মিললি পাওয়া যায়। আবার মাইক্রোসিস্টিসও কিন্তু এখানে আছে। ঠিক আছে, ম্যাক্রোসিস্টিস আলাদা, মাইক্রোসিস্টিস কিন্তু আলাদা। ওকে। আচ্ছা, দেখো এটা মনে রাখতে পারো ওমাইনোস দিয়ে। এটা পরীক্ষায় আসে বলে আমি এইভাবে একটু উল্লেখ করে দিলাম। ও দিয়ে হচ্ছে অসিলেটোরিয়া, এম দিয়ে হচ্ছে মাইক্রোসিস্টিস, আর এন দিয়ে হচ্ছে নস্টক। উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে সেফালিউরোস ভাইরিসেন্স। এটা হচ্ছে চা, কফি, ম্যাগনোলিয়া গাছে, একটা গাঁদা গাছের মতো, গাঁদা ফুলের গাছের মতো এরা রোগ সৃষ্টি করতে পারে। এগুলা মনে রাখতে পারো। মাছের রোগ তৈরি করতে পারে হচ্ছে ইডোগোনিয়াম। হ্যাঁ, সে কি করে, মাছের ফুলকা রোগ তৈরি করে। এই রোগের ফলে হচ্ছে মাছের ফুলকা থেকে একদম বিশ্রী একটা গন্ধ বের হয়, মনে হচ্ছে পুরো মাছটাই পচে গেছে, এরকম গন্ধ বের হয়। এবং ফুলকার কালারটা কিন্তু টকটকে লালা থাকে না, কেমন জানি হচ্ছে অনেকটা ব্রাউনিশ হয়ে যায়। বুঝছো? দেখলেই বোঝা যায় পচে গেছে। স্থাপনার ক্ষতি করতে পারে, স্থাপনার গায়ে সেটা আহ, জন্মাইলে সেই স্থাপনার প্লাস্টার নষ্ট হইতে পারে, রং নষ্ট হইতে পারে। রাস্তাঘাট পিচ্ছিল করতে পারে, তাই না? কারণ এটা তো মিউসিলেস তৈরি করতে পারে, আমরা অলরেডি হচ্ছে বলে ফেলছি, তাই না? সেটার কারণে মানুষের পা পিছলে যেতে পারে। সো এই ছিল আমাদের আজকের লেকচার। সো আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।